কুয়েট রিসার্চ সোসাইটি থেকে আমরা আমাদের প্রথম সেশন করতে যাচ্ছি, যেখানে আমাদের গেস্ট হিসেবে আছেন আমাদের অ্যালুমনাই ভাইয়া। কুয়েট সিএসসি 2K19 ব্যাচের রায়ান আশরাফ ভাইয়াকে ওয়েলকাম করতেছি আমাদের এই সেশনে। Uh, you? প্রথমে ভাই আপনাকে আপনাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস আপনার এই এত সুন্দর সাকসেসের জন্য। দ্বিতীয়ত ভাই আমরা আসলে অনেক বেশি ইন্সপায়ার হই আমাদের অ্যালুমনাইদেরকে দেখে। তো আপনি আমাদের তেমন একজন অ্যালুমনাইদের মধ্যেই পড়েন, যাদের কাছ থেকে আমরা অনেক বেশি ইন্সপায়ার হই। তো ভাই আমরা আসলে আজকে আপনার প্রথমেই জানতে চাই আপনার সম্পর্কে, আপনার স্কুল কলেজ লাইফ কেমন ছিল, আপনার ইউনিভার্সিটি লাইফ কেমন ছিল, এগুলো সম্পর্কে প্রথমে আমরা একটু জানতে চাই। Okay, thank you for the introduction. তো আমি হচ্ছে কুয়েট সিএসসি 2K19 ব্যাচ থেকে। তো আমি বড় হয়েছি মেনলি ঢাকাতেই। আমার স্কুল ছিল বিএনএমপিসি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল এন্ড কলেজ, এন্ড আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো কুয়েট আসলে আমার একাডেমিক লাইফের একটা বিগ পোর্শন জুড়ে ছিল। টু বি অনেস্ট, মানে আমাদের আমাদের 19 ব্যাচ, তো আমরা প্রবাবলি কুয়েটের হিস্ট্রিতে সবচেয়ে বেশি দিন আমরা ক্যাম্পাসে ছিলাম আর কি। বিভিন্ন আনফরচুনেট সিচুয়েশন কিংবা সব মিলে আর কি এই পরিস্থিতি হয়। তো স্বভাবতই আর কি, মানে লাইফের একাডেমিক জার্নি কিংবা লাইফের জার্নির একটা বিগ পোর্শন ছিল আমার এই কুয়েটে। সো কুয়েটে বলতে গেলে অনেক ধরনের মেমোরি হয়েছে। তো এবং আমি আসলে বলতে গেলে যে আমার লাইফের ওয়ান অফ দা মোস্ট বিগেস্ট লেসন্স গুলো আমি সব কুয়েট থেকে পেয়েছি। তো এই জন্য আমি ডেফিনেটলি ইন্ডেপ্টেড আমার কুয়েটের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার সিনিয়র্স জুনিয়র সবার কাছে আমি অনেক ইন্ডেপ্টেড আমার পার্সোনাল গ্রোথের জন্য। তো হ্যাঁ, এই সব মিলে এই তো। সো এখন সোফার আমি এই মোমেন্টে ইউএসএ তে আছি। তো আমি এখন গ্রাজুয়েট স্টুডেন্ট হিসেবে জয়েন করেছি কেন স্টেট ইউনিভার্সিটি, ওহাইও, ইউএসএ তে। তো আমার এই জার্নির পিছনেও আসলে যদি বলতে গেলে আমার কুয়েট রিসার্চ সোসাইটিরও একটা বড় ভূমিকা ছিল। কারণ আমি শুরু থেকেই অনেক আগে থেকে আমার আসলে রিসার্চের প্রতি অনেক ইন্টারেস্ট ছিল। আমার আমার হচ্ছে জিনিসগুলো, স্পেশালি যখন চ্যাট জিপিটি বা এলএলএম টেকনোলজি গুলা যখন আসে। আমি বলতে গেলে আই ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ইউজার্স অফ চ্যাট জিপিটি, একদম যখন রিলিজ হয় বা প্রি রিলিজের সময়গুলাতে। তো এটার পরে যে এআই এর যে এক ধরনের অ্যাডভান্সমেন্টটা হচ্ছে, এবং এটা আসলে বলতে গেলে মানে এই আনপ্যারালাল যে গ্রোথটা হচ্ছে আর কি। তো এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা টাইম ছিল আর স্পেশালি আমরা যারা ছিলাম সিএস আন্ডারগ্রেড 19 ব্যাচের, আমরা আসলে এই দুই স্টেজটাই দেখেছিলাম যে এলএলএম এর আগে বা চ্যাট জিপিটির মতো টেকনোলজি আসার আগে এবং টেকনোলজি আসার পরে, এবং এটার ফিউচার আসলে যে কতটা চেঞ্জ হবে এটা প্রেডিক্ট করাটা আসলে ডিফিকাল্ট। কারণ ইচ এন্ড এভরি ডে আসলে এক্সপোনেনশিয়ালি সবকিছু চেঞ্জ হচ্ছে। সো ইট ইজ এ ভেরি এক্সাইটিং টাইম ফর মি লাইক অ্যাজ এ সিএস গ্রাজুয়েট, যে এটা আসলে মানে বলতে গেলে আমি নিজেও এক্সাইটেড যে আসলে ফিউচার কি হোল্ড করে আমাদের জন্য। হয়তো আমাদের সোসাইটি খুব বড় ধরনের চেঞ্জ হতে পারে এই এআই এর জন্য। তো এই দিক থেকে আসলে আমি বলতে গেলে রিসার্চে খুব ইন্টারেস্টেড ছিলাম আমার আন্ডার গ্রেডের অলমোস্ট সেকেন্ড ইয়ারের পর থেকেই। তো রিসার্চের ইন্টারেস্ট আসার পরে আমি যে জিনিসটা নোটিস করি, আসলে আমাদের দেশে অনেক মেধাবী স্টুডেন্ট আছে। স্পেশালি কুয়েটে যে প্রত্যেকটা ছেলেমেয়ে যারা ভর্তিযুদ্ধ পার হয়ে এখানে আহ তাদের নিজের জায়গা করে নিয়েছে, এখানে প্রত্যেকেই প্রচন্ড মেধাবী। কিন্তু এত মেধাবী স্টুডেন্ট থাকার পরও আমাদের দেশ আসলে ওরকম পর্যাপ্ত রিসার্চ অপরচুনিটি দেয় না। এটা আসলে আমাদের হয়তো কিছুটা অবকাঠামোগত দুর্বলতা। তো সেই দৃষ্টি থেকে আমি এই মানে যতটাও মানে আমাদের, তাও আমি ভাগ্যবান ছিলাম যে আমি হয়তো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কুয়েটে ছিলাম, যেখানে হয়তো আমাদের অ্যালামনাই কিংবা আহ, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা একটা ভালো গাইডেন্স পেতাম, বা আমাদের অ্যালামনাই বা সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আছেন ওনারা আমাদেরকে একটা ভালো গাইডেন্স দিয়েছে, যেটা হয়তো আরো মেজরিটি স্টুডেন্ট যারা হয়তো এরকম ভালো ইনস্টিটিউশনে হয়তো না আসার জন্য হয়তো জিনিসটা জানতে পারে না। তো এদিক থেকে আমি খুবই ইনডেপ্টেড। সো
ওইখান থেকে আমার আসলে খুব ইচ্ছা ছিল যে আমি হয়তো ফিউচারে এই এলএলএম অথবা এআই নিয়ে রিসার্চ করতে চাই, কিন্তু এটার জন্য আমার রিসোর্স প্রয়োজন। তো সেই জন্য আমার সবসময় একটা টার্গেট ছিল যে আই নিড টু গো টু দ্য প্লেসেস যেখানে হয়তো এই এই রিসোর্স গুলার পাওয়া যাবে, বা যেখানে হয়তো আমি সেই অপরচুনিটি গুলা পাবো সারা ওয়ার্ল্ডের এরকম মানুষদের সাথে কানেক্টেড হতে, যারা এরকম সিমিলার প্যাশন নিয়ে আছেন, এই টেকনোলজি নিয়ে খুবই এনথুসিয়াস্টিক। তো এই জিনিসটা আমার সবসময় টার্গেট ছিল। তো সেই জন্য আর কি আমি আমার আন্ডারগ্রেডে অলমোস্ট ডিসিশন নিই যে আই নিড টু স্টার্ট মাই ক্যারিয়ার অ্যাব্রোড। সো এবং স্বভাবতই যেহেতু আমি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো স্বভাবতই আমাদের মেজরের বলতে গেলে সবচেয়ে টপ নোচ রিসার্চ বা পুরো ওয়ার্ল্ডের সবচেয়ে টপ নোচ রিসার্চার যারা আছে সবাই বেসিক্যালি ইউএসএ তেই মেজরিটি আসেন। তো সেই জন্যই আর কি আমার টার্গেট ছিল যে আই নিড টু স্টার্ট মাই কেরিয়ার, মাই রিসার্চ কেরিয়ার ইন ইউএস। এবং এই দিক থেকে আসলে কুয়েট রিসার্চ সোসাইটিও আমার জন্য একটা পিভটাল মোমেন্ট ছিল, ইন এ সেন্স যে আমি কুয়েট রিসার্চ সোসাইটিতে আসার পর আমার মতো সিমিলার মাইন্ডেড যাদের হয়তো এরকম লক্ষ্য আছে, যে যারা হয়তো তাদের রিসার্চ কেরিয়ার ক্রিয়েট করতে চায়, যারা হয়তো প্যাশনেট এবং যারা এরকম যারা হয়তো এরকম ভালো অপরচুনিটি, বেটার অপরচুনিটির জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে এরকম কোনো একটা ভালো কান্ট্রিতে অ্যাপ্লাই করা। সো এই জিনিসের জন্য আসলে বলতে গেলে যে সিমিলার মাইন্ডেড মানুষজন আমরা সবাই ছিলাম কুয়েট রিসার্চ সোসাইটিতে, সেই গোল নিয়ে হয়তো আমরা কুয়েট রিসার্চ সোসাইটি ফাউন্ড করি। এবং স্পেশালি নাফিস ভাই, উনিও আসলে আমাকে এই ক্ষেত্রে অনেক হেল্প করেছেন। তো এই কমিউনিটিটা পাওয়া, যে রিসার্চ ইজ অল অ্যাবাউট কোলাবোরেশন, কারণ ভালো রিসার্চ করতে গেলে এটা কখনো আসলে একা সম্ভব না। তো এটার জন্য আমাদেরকে অবশ্যই কোলাবোরেট করতে হয়। তো সেই কোলাবোরেশন বা কানেকশন, সেই জিনিসগুলোর জন্য আমি মনে করি এবং খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে একটা স্ট্রং অ্যালামনাই চেইন এবং এরকম সিমিলার মাইন্ডেড মানুষজনের একসাথে একটা লক্ষ্য নিয়ে আগানো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই গুরুত্বপূর্ণ পদক্ষেপটাই আসলে ছিল আমাদের কুয়েট রিসার্চ সোসাইটি। তো আমি কুয়েট রিসার্চ সোসাইটির জন্য আমি খুবই ইন্ডেক্টেড, এবং ভালো অপরচুনিটি, বেটার অপরচুনিটির জন্য। এবং আমি আহ, অবশ্যই এনকারেজ করব আমার জুনিয়রদের যে তোমাদেরও যদি এরকম লক্ষ্য থাকে, তোমরা তাহলে অবশ্যই কুয়েট রিসার্চ সোসাইটির সাথে আহ, যুক্ত থাকার চেষ্টা করবে। এবং আহ, তোমরা আরো তোমাদের রিসার্চ অপরচুনিটিস এক্সপ্লোর করার ট্রাই করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া ভেরি মাচ। সো ফার অ্যাজ আই নো, আপনার একটা মাত্র রিসার্চ পেপার ছিল, যেটা দিয়ে আপনি এখন পোস্ট গ্র্যাড কমপ্লিট করছেন। এখন আমাদের এই ইয়ারে, এই স্টেজে এসে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে অনেকেই পেপার নিয়ে লিখতে চায়, অনেকেই আসলে জার্নাল কনফারেন্স এখানে আসলে পার্টিসিপেট করতে চায়, কিভাবে জার্নালে পাবলিশ করবে বা কিভাবে কনফারেন্সে পার্টিসিপেট করবে। এই জিনিসগুলো নিয়ে আসলে অনেকের কনফারেন্স থাকে, অ্যাটলিস্ট যখন কেউ প্রথমবার করতে চায়। সো আপনার সাইড থেকে কি সাজেশনস গুলা থাকবে যখন কেউ ফার্স্ট টাইম যখন পেপার নিয়ে কাজ করবে অথবা কনফারেন্স নিয়ে কাজ করবে? হ্যাঁ, মেক দেম স্পেসিফিক ভাই। আচ্ছা, তো রিসার্চ অ্যাকচুয়ালি টেক্স টাইম। তুমি যদি একটা ভালো কনফারেন্স বা একটা ভালো জার্নাল বা এরকম কোথাও যদি পাবলিশ করতে চাও, তোমাকে একটা বড় সময় দিতে হবে। সো আমরা আসলে আন্ডার গ্রেডে এরকম ফুললি ডেডিকেটেড ভাবে সময় দেওয়ার টাইম, মানে মানে ভালো মতো টাইম আসলে পাওয়া যায় নিজের থিসিস করার সময়। কারণ ওটা হচ্ছে আমাদের কোর্স ওয়ার্কের আন্ডারে থাকে। তো সেই কোর্স ওয়ার্কের আন্ডারে তুমি যদি থিসিসটা খুব ভালো মতো করতে পারো, তোমার সুপারভাইজারও তোমাকে এই ক্ষেত্রে হেল্প করবে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি সে সময়টা পাওয়া যায়, কারণ থিসিস বা একটা ভালো পাবলিকেশন করতে গেলে তোমাকে এটার পিছনে অনেক সময় দিতে হবে এবং কোলাবোরেশন করতে হবে। কারণ যারা হয়তো এক্সপিরিয়েন্সড রিসার্চার আছে, তারা হয়তো আহ তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো বেশি গাইডেন্স দিতে হবে, কারণ তারা জানে যে যে কোনো একটা কোয়ালিটিফুল কনফারেন্স বা কোয়ালিটিফুল একটা জার্নালে একটা পেপারকে একসেপ্ট করাতে গেলে কোন কোন ক্রাইটেরিয়া থাকা লাগে। সো সো আই থিঙ্ক যে আমার যেটা মনে হয় যে নিজের পিছনে সময় দেওয়া, সময় সময় দিতে হবে, এই মেন্টালিটি নিয়ে আসলে কাজ করা উচিত, ধৈর্য ধরে লেগে থাকা উচিত। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে একটা ভালো পাবলিকেশন করতে গেলে, সেটা হচ্ছে লেগে থাকা মেন্টালিটি। যে নো ম্যাটার হোয়াট, রিজেকশন আসবেই, বিভিন্ন প্রবলেম ফেস হবে, কিন্তু হাল ছাড়া যাবে না। তো এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা আমার মতে। আর যারা হয়তো এখন
থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে আছে যারা হয়তো হায়ার স্টাডিজ কে টার্গেট করে হয়তো কাজ করার চেষ্টা করছেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে শুরুতে কিছুটা কনফিউজিং মনে হতে পারে, কারণ আসলে একটা পেপার পাবলিকেশনের বিভিন্ন যে স্টেজ গুলো থাকে, তো আমরা শুরুতে আসলে মানে আমাদের কন্ট্রিবিউশনটা কিভাবে হতে পারে সেটা নিয়ে আমরা কিছুটা কনফিউশনে থাকি। সো সো একদম সেকেন্ড বা থার্ড ইয়ারে আসলে প্রিভিয়াস আগে থেকে যদি কোরকম পরিচিতি না থাকে তাহলে হয়তো ফার্স্ট অথরের শিপে একটা পেপার পাবলিকেশন করে ডিফিকাল্ট। বাট অবশ্যই স্টার্টেড হওয়া উচিত, কারণ তুমি যদি একটা রিসার্চ গ্রুপের সাথেও কাজ করো, তুমি যদি ওখানে সেকেন্ড বা থার্ড অথরও যদি থাকো, তোমার যে এক্সপিরিয়েন্সটা অ্যাটলিস্ট হবে আর কি, এটা কিন্তু ইনভ্যালুয়েবল, এটা কিন্তু অন্য সবার থেকে তোমাকে আগায় রাখবে। কারণ ইটস অল অ্যাবাউট এ মাইন্ডসেট, এ সাইকোলজি, যে আমি অ্যাজ এ রিসার্চার কিভাবে প্রবলেম নিয়ে কাজ করব, আমি একটা প্রবলেম সেট ফিক্স করলাম, সেই প্রবলেম সেটটা আদৌ রেলেভেন্ট কিনা, এবং এটা রেলেভেন্সির জন্য পেপার খোঁজা, এবং দেন হচ্ছে আমি এটা সলিউশন কিভাবে করতে পারি, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করা, দেন ভালো জার্নাল বা কনফারেন্সের কোয়ালিটি অনুযায়ী সেটাকে স্ট্রাকচার করা। সো ইট রিকোয়ার সাম সর্ট অফ ম্যাচুরিটি ইন থিঙ্কিং। সো সেই ম্যাচুরিটিটা গ্রো হবে অনলি ওয়েন ইউ গেট এক্সপিরিয়েন্স। সো যত বেশি তুমি হয়তো আমি যেটা সাজেস্ট করবো যে কোনো জুনিয়ররা তাদের এক্সপিরিয়েন্স সিনিয়র রিসার্চার যারা আছে তাদেরকে রিচ আউট করতে পারে, তাদের কাছে গাইডেন্স যেতে পারে, অথবা যদি কোনো প্রজেক্টে ইনভলভ হওয়ার সুযোগ হয়, যে কোনো কাজ হোক, ইনফ্যাক্ট যদি লেখালেখিও যদি হয়, আমরা ফার্স্ট স্টেজটা তো শুরু করি যে কিভাবে একটা পেপার লিখতে হয়, সে পেপার লিখারও কিন্তু একটা বড় এক্সপিরিয়েন্স। তো একটা জায়গা থেকে স্টার্টেড হয়ে দেন সেই লার্নিং কার্ভটাকে কন্টিনিউয়াস থাকা, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমার মতে। জি ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। এরপরের কোশ্চেনটা হচ্ছে যে আহ, আমাদের তো কুয়েটের রিসার্চ ফ্যাসিলিটিস যে বা ল্যাবের যে ইকুইপমেন্ট সেগুলোর হচ্ছে অনেক বেশি মানে ঘাটতি আছে আর কি। তো এই ক্ষেত্রে আপনি যখন রিসার্চ করতে যেতেন তখন আপনি এই জিনিসগুলো যখন ফেস করতেন যে এই জিনিসের আমাদের ল্যাকিংস আছে, তখন আপনি কি করতেন আসলে? আহ ল্যাকিংস বলতে আমি যেটা বলবো আর কি, হ্যাঁ অবশ্যই আমাদের ল্যাব বা ফ্যাসিলিটিস এর কিছুটা সীমাবদ্ধতা আছে, কিন্তু আমি যেটা বলতে চাই আর কি, ফ্যাসিলিটিস এর সীমাবদ্ধতা থাকলেও আমাদের ইচ্ছা শক্তি বা চিন্তার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকা উচিত না। সুযোগ কম থাকতে পারে, তোমাকে সুযোগ সেটা খুঁজে বের করতে হবে। আমাদের দেশে হয়তো যে জিনিসটা হয় আর কি, যে আমাদের মানুষের তুলনায় হয়তো অপরচুনিটি বা ফ্যাসিলিটিস কম, তো সেই ক্ষেত্রে আমাদেরকে আর কি নিজে থেকে নিজের ইচ্ছা শক্তি দিয়ে আমাদেরকে খুঁজে বের করতে হয় সেই সুযোগগুলো। আমাদের কুয়েটের অ্যালামনাই, আমি শুধু সিএসসি ডিপার্টমেন্ট বলবো না, প্রায় সব ডিপার্টমেন্টেরই প্রচুর অ্যালামনাই প্রচুর ভালো ভালো জায়গাতে কাজ করছে, ভালো ভালো পাবলিকেশন করছে। তো কারো যদি সেরকম ইচ্ছা শক্তি থাকে, আমি বলবো যে প্রথমত তার একাডেমিক সুপারভাইজার বা অ্যাডভাইজার বা অথবা যদি কাছের কোনো সিনিয়র যারা হয়তো এই রিসার্চের সাথে অনেকদিন ধরে যুক্ত আছে, তাদের সাথে গিয়ে কানেক্টেড হওয়া, নিজের ইচ্ছা শক্তিটাকে শো করা এবং কানেক্টেড হয়ে বা জাস্ট একটা গাইডেন্স নেওয়া, এবং পরবর্তীতে এভাবে ধীরে 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 আমাদের হয়তো সিনিয়রদের মধ্যে যারা অনেক ভালো ভালো পজিশনে আছে তাদের সাথে কানেক্টেড হয়ে নিজের সেই ইচ্ছা শক্তিটা যদি কেউ শো করে, আমার মনে হয় না যার ভিতরে সে অদম্য ইচ্ছা শক্তি আছে কিংবা ওরকম পরিশ্রম করার মানসিকতা আছে কেউ তাকে কেউ না করবে বলে আমার মনে হয় না। কারণ অনেক মানুষ আছে, আমাদের অনেক অ্যালামনাই আছে, ইনফ্যাক্ট আমার নিজের পার্সোনাল গ্রোথের পিছনে আসলে আমার অ্যালামনাই এর একটা বড় ভূমিকা আছে, যে আমাকে প্রপার গাইডেন্সটা দেওয়া এবং সেই অনুযায়ী সেই রিসার্চের সুযোগগুলা দেওয়া, এগুলো কিন্তু আমি পেয়েছি এরকম রাইট পার্সনদেরকে রিচ আউট করে। হয়তো 10 জনকে রিচ আউট করলে হয়তো যদি সাতজনের কাছে ওইভাবে যদি রেসপন্স না আসলো, অ্যাটলিস্ট 3 জন কিন্তু হেল্পফুল মানুষ থাকে যারা হয়তো তোমাকে সেই সুযোগটা দিতে পারে, কিংবা সেই সুযোগটা কোথায় পাওয়া যাবে সেই জায়গাটাকে তোমাকে গাইড করতে পারে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে ফ্যাসিলিটিস এর সীমাবদ্ধতা থাকুক, নিজের থিঙ্কিং বা নিজের ইচ্ছা শক্তির মধ্যে সীমাবদ্ধতা থাকা যাবে না, তাহলে সাফল্য আসবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস ভাইয়া, আমরা নর্মালি যখন ফাইনাল ইয়ারের যারা স্টুডেন্ট থাকি, স্পেশালি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে, অনেকেই আমাদের ইচ্ছা থাকে যে আমরা বাইরে যাব, বা আমরা বাইরে মাস্টার্স পিএইচডির জন্য আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন করব। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টসদের আসলে অনেক জিনিস নিয়ে অনেক থাকে, অনেক কনফিউশন। সাপোজ
সে কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবে, সে কিভাবে কান্ট্রি সিলেক্ট করবে, সে কি আইদার না জিআরই দিবে না স্যাট দিবে, কোন এক্সামটা আসলে তার জন্য সুইটেবল, কোন ইউনিভার্সিটি টিউশন ফিস গুলা কিরকম, এই সম্পূর্ণ জিনিসটা কিভাবে একটা স্টুডেন্ট থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে এসে আসলে ফিল্টার আউট করবে বা ন্যারো ডাউন করবে, বা আপনি যখন অ্যাপ্লাই করা শুরু করলেন বা আপনি যখন বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন আপনি আসলে কোন কোন জিনিসগুলাকে প্রায়োরিটি লিস্টে আগায় রেখেছিলেন, ওই জিনিসটা যদি আমাদেরকে একটু শেয়ার করতেন তাহলে একটু ভালো হতো। হ্যাঁ, অবশ্যই। সো আমি যেটা বলবো যে হায়ার স্টাডিজ এর ফুল অ্যাপ্লিকেশন প্রসেসটা আসলে একটা লং প্রসেস। যেহেতু আমি আমি আসলে অন্য ইউরোপ অথবা অস্ট্রেলিয়া বা কানাডা সম্পর্কে অত ক্লিয়ারলি, কানাডা সম্পর্কে আমার একটা আইডিয়া আছে, বা ইউরোপ বা অস্ট্রেলিয়া সম্পর্কে আমি অত ক্লিয়ারলি বলতে পারবো না, হয়তো এই বিষয়ে যারা অভিজ্ঞতা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বিষয়টা ভালো হয়। কিন্তু আমেরিকা বা কানাডাতে পুরা অ্যাডমিশন সাইকেল বা অ্যাপ্লিকেশন সাইকেলটা অলমোস্ট 1 বছরের একটা পরিশ্রমের ফল। সো কেউ যদি, কারো যদি ইচ্ছা থাকে যে আমি আমেরিকা বা কানাডাতে হায়ার স্টাডিজ এর জন্য প্ল্যান করতে চাই, তাহলে তার মিনিমাম 2 বছর আগে থেকেই প্রিপারেশন শুরু করা উচিত, এটা আমার অভিমত। প্রিপারেশন বলতে এখানে অনেক কিছু আছে, শুধুমাত্র যে জিআরই বা টোফেল দিলেই এটা জাস্ট একটা রিকোয়ারমেন্ট। কিন্তু নিজের প্রোফাইল বিল্ড আপ করাটা, নিজের রিসার্চের কাজ শুরু করা, তারপর হচ্ছে নিজের এসওপি ম্যাটেরিয়াল গুলো শুরু করা, দ্যাট মিনস যে একটা পার্টিকুলার একটা গোল বা একটা পার্টিকুলার একটা প্যাশন ফিক্স করা, যে আমি আসলে কোন সেক্টরে কাজ করতে চাই। এগুলা ফিক্স করে সেই অনুযায়ী ধীরে ধীরে নিজের প্রোফাইলকে বিল্ড আপ করা। যেমন দেখা গেল যে কেউ একজন হয়তো ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে আছে, তো তার হয়তো দেখা গেল যে প্রচন্ড প্যাশন আছে, যে আমি মোটামুটি ডিসাইডেড যে আমি হয়তো আমেরিকাতে হায়ার স্টাডি করতে চাই গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে। তো আমি যেটা বলবো, সেই ক্ষেত্রে কেউ যদি গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথেই চলে যেতে চায়, তাহলে তার সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন শুরু করে ফেলা উচিত। কারণ মিনিমাম 2 ইয়ার্স হাতে রাখা উচিত নিজের প্রোফাইল বিল্ড আপ করা, কারণ অ্যাপ্লিকেশন সাইকেল মোটামুটি শেষ হতে 1 ইয়ারের মতো লাগে। এবং এর আগে 1 ইয়ার আমাদের নিজেদের গোলকে ডিসাইডেড করে ওই অনুযায়ী প্রোফাইল বিল্ড আপ করতে হয়। আর প্রোফাইল এভাবে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হয় আর কি। যেমন দেখা গেল আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে আমি আমার সেকেন্ড ইয়ার থেকে ডিসাইডেড ছিলাম যে আই হ্যাভ টু লাইক সিক ফর সাম সর্ট অফ অপরচুনিটি অ্যাব্রোড। সো সেই ক্ষেত্রে ইউএসএ আমার ফার্স্ট চয়েস ছিল। তো আমি সেকেন্ড ইয়ার থেকে এরকম বিভিন্ন অপরচুনিটি সিক আউট করা শুরু করলাম। আমি হয়তো আমাদের সিনিয়রদের কাছে ইনফরমেশন নেওয়া শুরু করলাম, যে যারা হয়তো এরকম ইউএসএ তে বিভিন্ন জায়গাতে আছেন, তাদের সাথে কথাবার্তা বলা, কানেক্টেড হওয়া শুরু করলাম। তো ফার্স্টে হচ্ছে আমি যেই দেশটা টার্গেট করলাম, সেই দেশে যেতে গেলে কি কি স্টেপ গুলা নিতে হয় বা প্রি রিকোয়েসাইট গুলা কি, এগুলা সম্পর্কে আমি আগে ফার্স্ট ক্লিয়ার হয়ে নিয়েছিলাম। এবং দেন নিজে একটা চেকলিস্ট ক্রিয়েট করে ওই চেকলিস্ট অনুযায়ী ধীরে 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 সামনে আগানো। তো সেই জিনিসটা আমার কাছে মনে হয় খুব ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে আমি বলবো যে ন্যূনতম 2 বছর আগে নিজের ডিসাইডেড থাকা উচিত যে আমি এই দেশে বা আমি হচ্ছে এই সেক্টরেই কাজ করব, এবং এই সেক্টরে আমার টার্গেট, এবং সেই অনুযায়ী ধীরে ধীরে তখন কাজ শুরু করা উচিত। আর অ্যাপ্লিকেশন সাইকেল যদি বলি, যে ইউএস অ্যাপ্লিকেশন বা কানাডা অ্যাপ্লিকেশন হচ্ছে পুরা 1 বছরের একটা লম্বা প্রসেস। তো সেই ক্ষেত্রে কেউ যদি সে ফল সেশন যদি টার্গেট করে, তাহলে তার প্রফেসরদেরকে রিচ আউট করা অথবা অ্যাপ্লিকেশন শুরু করা উচিত অলমোস্ট আগের বছরে সেপ্টেম্বর মাস থেকে। এটা মানে তখন কাজটা শুরু করা উচিত। এমন না যে মানে ইটস নট গ্যারান্টেড যে আমি হয়তো আগে অ্যাপ্লাই করলে আগেই হয়ে যাবে। আবার অনেকের দেখা যায় যে অনেক আগে থেকে চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো কারণে হয়তো রাইট জায়গা ম্যাচ হচ্ছে না, আবার লাস্ট মোমেন্টে গিয়ে তখন আবার হচ্ছে ম্যাচ হয়ে যেতে পারে। বাট এটা একটা লং একটা কন্টিনিউয়াস প্রসেস। সো এরকম প্রায় 1 বছর আগে থেকেই প্রফেসরদের সাথে যোগাযোগ করা শুরু করা উচিত। সো যেহেতু 1 বছর আগে প্রফেসরদের সাথে যোগাযোগ শুরু করতে হয়, তাহলে সেই মেইল পাঠানোর আগে তার নিজের প্রোফাইলটাও একটা মোটামুটি আহ আহ একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসতো। আমার মনে হয় যে মিনিমাম 6 মান্থ টু 1 ইয়ার আসলে টাইম দেওয়া উচিত, বা ওই টার্গেট নিয়ে কাজ করা উচিত, কেউ যদি আমেরিকা বা কানাডা যদি টার্গেট করে। এটা আমার opinion। অ্যামেজিং অ্যামেজিং। হ্যাঁ, এখন আমরা আসলে আপনার জার্নিটা একটু শুনতে চাই। জার্নি বলতে এক্স্যাক্টলি আপনার টাইম স্টেপস গুলো কোন কোন টাইমে ছিল, কোন টাইমে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, বা কোন টাইমে আপনি আইএলস এর জন্য বুক করেছেন, বা আইএলস অর জিআরই বা অর স্যাট, কোন টাইমে আপনি হচ্ছে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, কোন টাইমে আপনি আসলে মুভ করেছেন। যতটুকু জানতে পারি আমি, আমার সিএসসি ফ্রেন্ড থেকে আপনার জন্য স্পেশাল ডিফেন্সের আয়োজন করা হয়েছিল। সো পুরা স্টেপ টাইম লাইনটা কিরকম ছিল আসলে, জার্নিটা আসলে একটু শেয়ার করবেন আমাদের সাথে।
হ্যাঁ, শিওর। আই থিংক আমি একটা স্লাইড প্রেজেন্ট করলে হয়তো সবার জন্য সুবিধা এক্স্যাক্টলি। হবে। ওকে ওকে ভাই। জাস্ট আচ্ছা, এখানে কি স্লাইড শেয়ারিং অপশনটা কি নেই? উম, আচ্ছা, ওকে, আমি আর একটু এখানে কিছু একটা ইস্যুস হচ্ছে। ওকে, আমি তাহলে এমনি আমার জার্নিটা শেয়ার করবো। আমার স্লাইডে একটু কিছু ইস্যুস আছে, এটা আপলোড হচ্ছে না কোনো কারণে। আম, তো আমি মোটামুটি আমি যখন আমার সেকেন্ড ইয়ারে ছিলাম আর কি, তখনই আমি ডিসাইডেড ছিলাম যে আমি অ্যাজ সুন অ্যাজ গ্রাজুয়েশন করার সাথে সাথে ইউএসএ অ্যাপ্লাই করে যত দ্রুত সম্ভব ইউএসএ এর যে কোনো একটা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করতে চাচ্ছিলাম। তো এটা আমি মোটামুটি ডিসাইডেড ছিলাম সেকেন্ড ইয়ারে, যে আই হ্যাভ টু মুভ অ্যাব্রোড টু পার্সু মাই রিসার্চ ক্যারিয়ার। সো সেকেন্ড ইয়ারে অলমোস্ট আমি মনে হয় তখন এই বিষয়ে ইনফরমেশন নেওয়া বা এই বিষয়ে নিজেকে বোঝানো শুরু করেছিলাম আমার 2 এর পর থেকে। তো আমার সেকেন্ড ইয়ারের একদম লাস্ট থেকে আমি এই বিষয়ে তখন কাজ করা শুরু করি। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট যে জিনিসটা ছিল, যে আমরা যখন আসলে সেকেন্ড ইয়ারে থাকি, তো তখন আমাদের রিসার্চ মাইন্ডসেট আসলে খুব একটা থাকে না, যে কিভাবে পেপার পাবলিকেশন করতে হয় কিংবা আসলে এগুলোর স্টেপ কি, এগুলো সম্পর্কেও আসলে মেজরিটি স্টুডেন্টই আসলে এটা জানে না। এটা না জানাটাই খুবই স্বাভাবিক, কারণ এগুলো সম্পর্কে সেই নিজের মেন্টাল ম্যাচুরিটিটা আসে অলমোস্ট প্রায় থার্ড ইয়ারের পরে। তো যেহেতু আমি আর্লি অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, তো আমি তখন থেকেই আহ আমাদের অ্যালামনাই কিংবা আমাদের ফ্যাকাল্টি বা সম্মানিত শিক্ষক তাদের সাথে যোগাযোগ করা শুরু করি, যে কিভাবে পেপার পাবলিকেশন করতে হয়। আমি আসলে এগুলো সম্পর্কে কিছু জানতাম না। তো তখন ওনারা আমাকে প্রচন্ড গাইডেন্স দেয়, ধীরে ধীরে আমাকে সেই রিসার্চ ওয়ার্ল্ডের সাথে পরিচিত করেন। এবং তখন থেকে আমি আমার নিজের মাইন্ডসেট ওভাবে গোছানো শুরু করি এবং অপরচুনিটি সিক করা শুরু করি, যে কিভাবে কোনো আহ, যদি কোনো একটা প্রজেক্ট অথবা কোনো একটা জার্নাল বা কোনো একটা কনফারেন্সে যদি কাজ করার সুযোগ হয়, এবং আমি নিজে থেকেও তখন আমার আইডিয়া জেনারেট করে সেটা নিয়ে আর কি অ্যাটলিস্ট কাজ শুরু করি। ইটস নট লাইক যে দ্যাট ওয়াজ রিফাইন্ড, বাট একটি কাজ শুরু করি তখন। তো এভাবে তারপর আমি আমার আমাদের কুয়েটেরই সিনিয়র এক রিসার্চ গ্রুপের সাথে তখন ইনভলভ হই। তখন হচ্ছে আমরা এরকম বিভিন্ন টপিক নিয়ে কাজ করা শুরু করি। তো এবং তখন ওইখানেই আমি আসলে আমার 3-1 এর শুরুতে আমি হচ্ছে কিভাবে মোটামুটি একটা পেপার লিখতে হয় সে সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া হয়ে যায়। এবং একটা ফুল পেপারের টাইমলাইনের ক্ষেত্রে যে আসলে কিভাবে থিঙ্কিং প্রসেসটা কিভাবে করতে হয় আর কি, সে সম্পর্কে আমার একটা ম্যাচুরিটি তখন আসে। সো আমরা এরকম বিভিন্ন কাজ করতে থাকি, আমরা পেপার পাবলিকেশন নিয়ে কাজ করতে থাকি, পেপার লিখতে থাকি, সাবমিট করতে থাকি। তো ফার্স্টেই হয়তো ওরকম সফলতা আসে না, কারণ যেহেতু আমিও তখন একদম টোটালি বিগিনার ছিলাম। কিন্তু যে জিনিসটা হয়তো আমি করেছিলাম তখন, যে আমি কন্টিনিউয়াসলি লেগেছিলাম, কখনো আসলে হাল ছাড়ি। তো যে জন্য যেটা হয়, তারপর এরকম চেষ্টা করতে 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 দেন হয়তো আমরা তখন একটু সাকসেস পেতে শুরু করি। তো এরপরে আমার নিজেরও ইন্টারেস্ট সম্পর্কে একটা আইডিয়া আসে, যে এক্স্যাক্টলি আমি কি নিয়ে কাজ করতে চাই, আবার আমাকে কোন টাইপের টপিক গুলা বা কোন টাইপের রিসার্চ গুলো আমাকে এক্সাইট করে। কারণ গ্রাজুয়েট রিসার্চ, এটা মাস্টার্স অথবা পিএইচডি, এভরিথিং ইজ ইজ লাইক এ লং টার্ম কমিটমেন্ট। সো এটা আসলে এমন কিছুর উপরে করা উচিত যেই জিনিস নিয়ে কেউ আসলে এক্সাইটেড, আদারওয়াইজ ইটস ভেরি মাচ ডিফিকাল্ট টু সার্ভাইভ। সো তখন আমি এই ব্যাপারগুলো নিয়ে ডিসাইডেড হই। এবং এরপর আমি আমার ডিপার্টমেন্টে, সিএসসি ডিপার্টমেন্টের আমার ফ্যাকাল্টি যারা এরকম পার্টিকুলার টপিক নিয়ে কাজ করেন, তাদেরকে রিচ আউট করা শুরু করেন। এবং আমি খুবই ইনডেপ্টেড আমার সিএসসি ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের কাছে, যে তারা আমাকে প্রচন্ড হেল্প করেছেন। আমি যত সম্মানিত শিক্ষকদের কাছে গিয়েছি, তারা আমাকে প্রচন্ড সাহায্য করেন এবং আমাকে প্রপার গাইডেন্স দেন। এবং সেই থেকে আমার রিসার্চের জার্নিটা শুরু হয়।
তো আমার থার্ড ইয়ারের একদম লাস্ট থেকে আমি 3-1 এর পর্যন্ত পুরো টাইমটাই হচ্ছে আমার নিজস্ব রিসার্চ মাইন্ডসেটটা ক্রিয়েট করার পিছনে স্পেন্ড করি একাডেমিক্স এর পাশে। এবং 3-2 থেকে আমার যে জার্নিটা শুরু হয়, আমি তখন স্ট্যান্ডার্ডাইজ যে টেস্ট গুলো থাকে, আমার যেহেতু টার্গেট ছিল ইউএসএ, তো আমি তখন দেখতে পারি যে ইউএসএ তে ইউনিভার্সিটি অ্যাডমিশন সাইকেল গুলাতে আমাদের অবশ্যই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়। তো অথবা জিআরই, ইটস নট লাইক যে জিআরই সবসময় লাগে, বাট ক্ষেত্র বিশেষে জিআরই দিতে হয়। তো এইগুলা সম্পর্কে ঘাটাঘাটি করা শুরু করি, বা এই টাইপের আর কি কি রিকোয়ারমেন্ট আছে। যেমন অফকোর্স জিআরই বা টোফেল দিতে গেলে সবার আগে নিজেদের পাসপোর্ট রেডি থাকতে হবে, কারণ আমি দেখেছি আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেরই আসলে পাসপোর্ট রেডি ছিল না। তো এগুলো একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট। দেন এগুলা যেহেতু দেখা যায় যে অ্যাপ্লিকেশন করার সময় ইমিডিয়েটলি অনেক সময় পেমেন্ট করা লাগে, যে ডেডলাইন যেহেতু থাকে, তো সেই পেমেন্টের জন্য একটা ক্রেডিট কার্ড অথবা ভিসা বা ডেবিট কার্ড এগুলো থাকাটা অনেক ইম্পর্টেন্ট, না হলে আসলে অনেক ডিফিকাল্ট হয়ে যায় সবকিছু। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি আমার ইনফরমেশন গুলা গ্যাদার করে আমার কি কি রিকোয়ারমেন্ট দরকার সেগুলো সম্পর্কে আমি একটা আইডিয়া করি। এবং আইডিয়া করার পর 3-2 এর লাস্ট পর্যন্ত আবার মোটামুটি তখন আমি ইউএস এর ইউনিভার্সিটি গুলো নিয়েও রিসার্চ করা শুরু করি, অথবা হচ্ছে অ্যাপ্লিকেশন সাইকেল কিভাবে অ্যাপ্লাই করতে হয়, ফল সেশন বা স্প্রিং সেশন, কোন সেশনে আসলে টাইমলাইনটা কেমন, এগুলো সম্পর্কে আমি একটা আইডিয়া আমার থার্ড ইয়ারের লাস্ট থেকেই তখন নিয়ে নিই। এবং 4-1 থেকে আমি হয়তো আমার স্ট্যান্ডার্ডাইজ টেস্ট গুলোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি। এখন স্বভাবতই আসলে কুয়েটের একাডেমিক প্রেশার অনেক থাকে, কারণ ইট ইজ ওয়ান অফ দ্য টপ প্লেস ইন বাংলাদেশ, তো এখানে একটা একাডেমিক এক্সেলেন্সের ব্যাপার থাকে। সো ইট ওয়াজ ডিফিকাল্ট। তো ডিফিকাল্ট হলো মানে যেটা দেখা যেত আর কি, যে আমি আমার একাডেমিক্স এর পাশাপাশি ধীরে ধীরে একটু 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 করে সেই স্ট্যান্ডার্ডাইজ টেস্টের কোশ্চেন, কিংবা হয়তো তারা আসলে কি টাইপের রিকোয়ারমেন্ট গুলো চায়, বা আমার হচ্ছে কোন সাইট গুলোকে ডেভেলপ করা উচিত, এইভাবে দেখে দেখে তারপর হচ্ছে আমি শুরু করি, কাজ শুরু করি, হালকা পাতলা পড়াশোনা শুরু করি। তো পরবর্তীতে যখন আমাদের প্রায় রোজার একটা বড় ব্রেক থাকে সম্ভবত 4-1 এর শেষে, হ্যাঁ রোজার রমজানের একটা বড় ব্রেক থাকে। তো ওই ব্রেকের মধ্যেই আমি হচ্ছে আমার প্রায় জিআরই অথবা টোফেল এক্সাম যা ছিল সবগুলার রেজিস্ট্রেশন করে ফেলি, এবং রেজিস্ট্রেশন করে ওই ব্রেকটাতে কাইন্ড অফ আমার একাডেমিক মেনটেন করে, কারণ একাডেমিক মেনটেন করাটা অনেক ইম্পর্টেন্ট ইফ এনিওয়ান ইজ পার্সুইং সাম সর্ট অফ অ্যাসিস্ট্যান্টশিপ অথবা ফান্ড ম্যানেজ করলে, আসলে একাডেমিক্স অথবা সিজিপিএ একটা বড় ফ্যাক্টর। তো এগুলা মেনটেন করে দেন আমি হচ্ছে সেই রোজার যে যখন সেই বন্ধগুলা পেতাম, বড় যখন বন্ধ পেতাম, কারণ কুয়েটে আসলে আমাদের তখন অত বন্ধ পাওয়া যেত না ওই টাইমটাতে। সো পূজার বন্ধ অথবা রোজার বন্ধ এই টাইম গুলাতে আমি ইউটিলাইজ করা ট্রাই করতাম আমার নিজের ওই এক্সাম প্রিপারেশন গুলা নিয়ে, টোফেল অথবা জিআরই এক্সাম প্রিপারেশন গুলা নিয়ে। সো আমি যতদূর মনে পড়ে আমি টোফেল এক্সামটা দিয়েছিলাম হচ্ছে আমার রোজার মধ্যেই, আর আমি জিআরই দিয়েছিলাম হচ্ছে আমার রোজার ছুটির পরে, কারণ এগুলা এক্সামের রেজিস্ট্রেশন করার আগে স্লট নিতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ আগে থেকে প্ল্যান না করলে দেখা যায় যে আমি হয়তো একটা পার্টিকুলার ডেটে দিতে যাচ্ছি, বাট ওই ডেটে আমার এক্সাম যে সেন্টার গুলো আছে বা ভালো এক্সাম সেন্টার যেগুলো আছে ওই সেন্টার গুলাতে স্লট পাওয়া যাচ্ছে না। সো এই জন্য অনেক আগে থেকে আসলে সবকিছু প্ল্যানিং করে রাখতে হয়, কারণ কেউ যদি আগে থেকে রেজিস্ট্রেশন না করে স্লট পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো ওরকম আমার জিআরই ক্ষেত্রে আমি স্লট পেয়েছিলাম আমার রোজার ছুটির পরে, তখন আমার ক্লাস চলছিল। তো তাও আমি এরকম ক্লাসের মাঝখানে মেবি কোন একটা বন্ধ ছিল বা কিছু একটা, আই এম নট শিওর, শুক্র শনি রবিবার এরকম একটা বন্ধ ছিল। তো এরকম একটা ডেতে এসে আমি হচ্ছে আমার জিআরই এক্সামটাও দিই। এবং আহ, যথারীতি আর এগুলার আবার জিআরই এক্সাম প্রায় অলমোস্ট মে মাসের মধ্যে জিআরই টোফেল সবকিছু ক্লিয়ার হয়ে যায়। এবং এরপরে আর কি আমার একটা কনফারেন্স পেপারে আমি কাজ করতে থাকি, তো ওইটারও একসেপ্টেন্স হয়তো আমি পাই অলমোস্ট অগাস্টের দিকে সম্ভবত, অ্যারাউন্ড এরকম। তো তখন আমি অগাস্ট থেকে আর কি মোটামুটি আমার সিভি টিভি সব রেডি করে প্রফেসরদেরকে মেল করা শুরু করি, ওনাদেরকে রিচ আউট করা শুরু করি আমার কাজের সাথে যাদের সাথে অ্যালাইন হয়। এবং সেই অনুযায়ী আদার্স যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সে এসওপি রাইটিং, সো এসওপি রাইটিংও ড্রাফট করা শুরু করি। এবং আমার ফ্যাকাল্টি, সম্মানিত শিক্ষকবৃন্দ বা ফ্যাকাল্টি মেম্বারদের সাথে যোগাযোগ করা সুযোগ শুরু করি লেটার অফ রেকমেন্ডেশনের জন্য। সো আমার মোটামুটি 4-1 এর এক্সামের পর থেকেই আমার অ্যাডমিশন জার্নি শুরু হয়। এবং 4-1 এর আগ পর্যন্ত আমার যা যা প্রি রিকোয়ারমেন্ট যা যা ছিল আমি মোটামুটি সবকিছুই আর কি রেডি করে ফেলি। এবং দেন 4-2 থেকে হচ্ছে তখন আমার অ্যাপ্লিকেশন পিরিয়ড শুরু হয়, এবং পুরা টাইমটাই আর কি চলে। সো মাঝখানে যে জিনিসটা হয় যে ইউজুয়ালি মেজরিটি
টিচিং বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পেতে গেলে যে অ্যাপ্লিকেশন গুলা থাকে এগুলা ফেব্রুয়ারির মধ্যে সব শেষ হয়ে যায়। যেমন এগুলো বিভিন্ন স্টেজ আছে, যেমন আর্লি অ্যাপ্লিকেশন স্টেজ আছে এরকম, তারপর হচ্ছে রেগুলার স্টেজ। যেমন আর্লি অ্যাপ্লিকেশন স্টেজ হচ্ছে প্রায় ডিসেম্বরের মধ্যে ওরা প্রায় ডিসিশন দিয়ে দেয়, ডিসেম্বর বা নভেম্বরের মধ্যে ডিসিশন দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে প্রায় সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। তো আর্লি অ্যাপ্লিকেশন স্টেজটা আসলে আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল তখন, যেহেতু আমার এক্সাম শেষ হয় সেপ্টেম্বরের দিকে। কারণ তখন যেমন আমি আগে যখন প্ল্যানিং করেছিলাম এভরিথিং ওয়াজ ফাইন, বাট এরপর 24 সালের ওই জুলাই অভ্যুত্থানের সময় আসলে আমাদের প্রায় বলতে গেলে প্রত্যেকটা স্টুডেন্টেরই একটা মানসিক অবস্থার উপর একটা বড় আঘাত আসে। এবং অবশ্যই আসলে বলতে গেলে তখন একটা দীর্ঘ সময় আমাদের মানে একাডেমিক ইনস্টিটিউশন, ইনফ্যাক্ট মানুষকে নর্মাল হতো আসলে একটা দীর্ঘ সময় লাগে। কারণ মানুষ আসলে বাংলাদেশের মানুষ একটা ট্রমার মধ্যে দিয়ে যায় ওই সময়টা। তো তখন আসলে আমাদের কুয়েট অনেকদিন বন্ধ ছিল। তো বন্ধ হওয়ার পর যেটা হয় যে এক্সাম আমার যেখানে জুলাই হওয়ার কথা ছিল সেপ্টেম্বরে হয়। তো সেই জন্য আসলে আর্লি অ্যাপ্লিকেশন পিরিয়ডটাতে আমি খুব একটা সময় পাইনি, যেহেতু আমার এখন তখন 4-1 এক্সাম দিতে হয়। বাট এরপরে রেগুলার ফেজ থেকে আমি অ্যাপ্লাই করা শুরু করি। তো অ্যাপ্লাই করা শুরু করার পর আবার মোটামুটি সব ইউনিভার্সিটি আমি যতগুলো টার্গেট করেছিলাম সব অ্যাপ্লিকেশন শেষ হয় অ্যারাউন্ড জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে সব ইউনিভার্সিটি গুলাতেই অ্যাপ্লিকেশন করা শেষ হয়। অ্যান্ড দেন যেটা আর কি আমি একসেপ্টেন্স পাই মার্চে, প্রবাবলি মার্চে, এবং আমার ফান্ড কনফার্ম হয় এপ্রিলের থ্রুতে, এপ্রিলের লাস্টের দিকে আর কি, জুনের শুরুতে আর কি আমার মোটামুটি ফান্ড টান্ড এগুলো সবকিছু ক্লিয়ার হয়ে যায়। দেন হচ্ছে আমি আমার ভিসা অ্যাপ্লিকেশন স্টার্ট করি। সো আমার ভিসা অ্যাপ্লিকেশন কমপ্লিট হয় অলমোস্ট উইদিন মে মাস, হ্যাঁ মে এর লাস্টের, সরি ব্যাপারটা জুনের লাস্টের মধ্যে হচ্ছে আমার ভিসা অ্যাপ্লিকেশন সবকিছু কনফার্ম হয়, সব শেষ হয়। তো দেন আসলে একটা খুব আনসার্টেন টাইম যায়, কজ আমি আসলে শিওর ছিলাম না যে আহ, আহ, আমি যেতে পারবো কিনা। কারণ তখন আমাদের এই ফেব্রুয়ারি মাসে কুয়েটে খুবই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তো সেটা নিয়ে আসলে এক ধরনের অনিশ্চয়তা শুরু হয়। তো ওই সময়টা আসলে বলতে গেলে যে খুবই কনফিউজিং একটা টাইম ছিল। কারণ আমার ভিসা অ্যাপ্লিকেশনের পরই আমেরিকার আসলে ইউএস ভিসাতে একটু রেস্ট্রিকশন দেওয়া শুরু করে। যেমন সোশ্যাল মিডিয়া চেকিং। আমি যখন ভিসা পেয়েছিলাম আর কি তখন এগুলো কিছুই ছিল না। মানে কেউ যদি এমবেসি ফেস করলে তখন ভিসা সাথে সাথে দিয়ে দিত ইফ এভরিথিং ওয়াজ ওকে। বাট এখন আমি যে জিনিসটা শুনেছি আর কি, যে এমবেসি ফেস করার পরও মেবি 1 or 2 উইকের মতো ওয়েট করতে হয় সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন চেকিং, এরকম আরো অনেক আদার এক্সট্রা সিকিউরিটি লেয়ার দিয়েছে আর কি। সো তো এটা নিয়ে মানে একটা তখন অনিশ্চয়তা ছিল যে ইউএস এর ভিসা হওয়ার পরেও এখন যেতে না পারাটা আসলে ইটস নট এ গুড থিং। তো সব মিলিয়ে একটা বড় অনিশ্চয়তার সময় যায়। তো সেই অনিশ্চয়তার মধ্যে আমি আসলে খুবই ইন্ডেপ্টেড আমার আহ সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার অ্যালামনাই যারা আসলে পুরাটা টাইম আমার সাথে ছিলেন, এবং আমার সিএসসি ডিপার্টমেন্টের আমার সুপারভাইজার, এবং অবশ্যই অবশ্যই আমার বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর হাশেম স্যারকে, যিনি আমার এই স্পেশাল সিচুয়েশনটাকে কনসিডার করে সর্বদা সাহায্য করার চেষ্টা করছেন যতটা সম্ভব সব দিক থেকে। তো তখন আসলে প্রায় বলতে গেলে যে জুলাই এর লাস্ট পর্যন্ত আমি আসলে শিওর ছিলাম না যে উইল আই এবল টু স্টার্ট, বিকজ লাইক অগাস্টের 18 থেকে আমাদের ক্লাসে শুরু হতো। তো তাও লাস্ট মোমেন্টে আমার ডিপার্টমেন্ট হেড হাসিম স্যার উনি আসলে এরকম একটা স্পেশাল সিচুয়েশন কনসিডার করে আহ, আমাদের আসলে আমরা দুইজন এরকম এই ফল 25 অ্যাডমিশন পেয়েছিলাম সিএসসি ডিপার্টমেন্ট থেকে। তো আমাদের এক্সাম শেষ হওয়ার সাথে সাথে আমাদের থিসিস ডিফেন্স নিয়ে দেন আর কি সব ক্লিয়ারেন্স আর কি দিয়ে দেন। তো যে জন্য আর কি তারপর আসলে আলহামদুলিল্লাহ সবকিছু এভরিথিং কমপ্লিট হয়। তো এই এই সব পুরো প্রসেসে আসলে আমি খুবই ইনডিপটেড। আমার সুপারভাইজার ডক্টর ইমরান স্যার, এবং অবশ্যই আমার বিভাগীয় প্রধান ডক্টর হাসিম স্যার, উনার উনার সাহায্য ছাড়া বা উনার এই উদ্যোগ ছাড়া আসলে দেখা যেত যে এত বছরের পরিশ্রম সবকিছুই হয়তো বিফলে যেত কিছুটা আনফরচুনেট সিচুয়েশনের জন্য। তো এটাই আর কি আমার জার্নি ছিল so far। তোমার এই যে স্পেশাল যে ডিফেন্সের জিনিসটা, এটা অ্যাকচুয়ালি মাস্টার্স পিএইচডি তে প্রযোজ্য, মানে জেনারেলি হয়। বাট কুয়েটের মতো জায়গায় মানে আমরা তো অনেক নিয়ম কানুনের মধ্যে থাকি, যে রুলস এর বাইরে যাওয়া যাবে না, এটা কি নীতি আছে কি না, মানে যে কোনো টিচার দেখলেই ভাবে আরে এটা কি আর নিয়ম আছে, নিয়মে নাই, নিয়মে না থাকলে তো করা যাবে না। অনেক কমপ্লিকেটেড আর কি আমাদের প্রসেস গুলা। তো স্টিল আন্ডার গ্রেডে যে এই যে স্পেশাল থিসিস ডিফেন্স দিতে পারছো তুমি,
এন্ড এটা যে একটা এক্সেপশনাল কেস হয়ে দাঁড়াইছে, তুমি আর তোমার যে ক্লাসমেট দুইজন মিলে এই স্পেশাল ডিফেন্স দিছো, তো হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্যাট? না, অবশ্যই মানে এটাতে আমি আমি যেটা বললাম আমি খুবই ইনডেপ্টেড আমার ডিপার্টমেন্ট, স্পেশালি আমার বিভাগীয় প্রধান ডক্টর হাশিম স্যার এবং আমার সুপারভাইজার ডক্টর ইমরান স্যার ওনাদের কাছে, যে কারণ কুয়েটের আসলে সবকিছুর মানে এত একটা দীর্ঘ সময় আমি কুয়েটে যেহেতু পার করেছি, এটা নাফিস ভাই যেটা বললেন এটা আমিও আসলে দেখেছি, যে সবকিছু একটা স্ট্রিক্ট নিয়মের মধ্যেই হতে হবে, কিংবা হ্যাঁ অবশ্যই একটা ইউনিভার্সিটির ডিসিপ্লিনের জন্য আসলে রুলস এন্ড রেগুলেশন ফুললি মেনটেন না করলে অবশ্যই ইউনিভার্সিটি ডিসিপ্লিন থাকে না। কারণ একটা স্টুডেন্টের ফার্স্ট এন্ড ফরমোস্ট ডিউটি হওয়া উচিত তার একাডেমিক স্টাডিজ, এন্ড দেন আদার্স আর কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তো অবশ্যই আগে সেটা এনশোর করতে হবে। কিন্তু আমাদের আসলে যে সিচুয়েশনটা ছিল যে আহ, আমাদের এক্সাম প্রায় 3টা এক্সাম হয়ে তারপরে যে ফেব্রুয়ারি ঘটনায় প্রায় 5 মাস ধরে বলতে গেলে যে আমাদের 19 ব্যাচের সবাই বলতে গেলে তাদের সবার জীবনটা আসলে শুধু 19 না, প্রায় আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের মানে জীবনটা থমকে গেছিল। এখন অনেকের যেমন আমরা হয়তো আউটগোয়িং ব্যাচ ছিলাম, তো আমাদের অনেকেই আমাদের ডিপার্টমেন্টে অনেকেরই আসলে বলতে গেলে প্রায় 40-50 জনের মতো জব হয়ে গিয়েছিল। অনেকে যাদের হয়তো ফ্যাকাল্টি হিসেবে জয়েন করার ইচ্ছা ছিল বিভিন্ন ইউনিভার্সিটিতে, সেই ক্ষেত্রে সার্টিফিকেট লাগতো এবং আরো নানাবিধ আসলে সমস্যা ছিল। তো এটা নিয়ে দেখা গেল যে যেই ছেলে মেয়েগুলা এত পরিশ্রম করে তাদের স্বপ্নের একদম দ্বার প্রান্তে চলে গেছে, তাদের আসলে সেই প্রত্যেকটা স্বপ্নই কাইন্ড অফ একদম শেষ মোমেন্টে এসে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তো আমি ইনডেপ্টেড এই জন্য যে আমার ডিপার্টমেন্ট, সিএসসি ডিপার্টমেন্ট কুয়েট, আমার শিক্ষকরা এই বিষয়টা অনুধাবন করতে পারছিল, স্পেশালি ডক্টর হাশেম স্যার। কারণ উনাদেরও দেখা যায় যে অনেক নিয়ম নীতি সবকিছুর মধ্যেই তাদের হাত পা বাঁধা থাকে, কিন্তু তারপর স্টুডেন্টদের পয়েন্ট অফ ভিউ থেকে জিনিসটা চিন্তা করে যে এরকম এক একটা ছেলে মেয়ে তারা এত পরিশ্রম করে যে তারা তাদের স্বপ্নের কাছাকাছি চলে যাচ্ছে, এই জিনিসটাকে সম্মান দেওয়া, এটার জন্য আসলে আমি সারা জীবন কুয়েটের কাছে ইন্ডেপ্টেড থাকবো। এবং আমি মনে করি যে এটা হয়তো এই সামান্য ডিসিশনটা হয়তো কুয়েটের জন্য একটা নিউ এক্সাম্পল ক্রিয়েট করবে, যে ইয়েস আমাদের স্টুডেন্টরাও পারে, আমাদের স্টুডেন্টরাও সামান্য এনকারেজ পেলে তারা দে ক্যান রিচ লাইক এনি হাইট। তো এই সামান্য এনকারেজটা যদি আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দরা একটু দিতে পারে, তাহলে আসলে দেখা যাবে যে কুয়েটের এই স্টুডেন্টরাই হয়তো বিশ্ব দরবারে অনেক ভালো করবে, এবং এই যে অ্যালামনাই চেইনটা হয়তো ক্রিয়েট হবে, যে ইন্সপিরেশনটা যেটা ক্রিয়েট হবে, যে পরবর্তীতে নতুন একটা স্টুডেন্ট যখন কুয়েটে আসবে তার থিঙ্কিংও সবসময় একদম টপ মোস্টে থাকবে এবং সেটার জন্য তারা সবসময় চিন্তা করবে। তো আমি মনে করি যে এটা এটা আসলে আহ উম, খুবই, আমি নিজেও খুবই ভাগ্যবান এবং আমি ইনডেপ্টেড আমার ডিপার্টমেন্টের কাছে, এবং আমি মনে করি এটা পুরো কুয়েটের জন্যই একটা খুব সুন্দর একটা এক্সাম্পল ক্রিয়েট করবে, যে ভবিষ্যতে এরকম আহ স্বপ্নচারী মানুষ যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তারা যাতে তাদের ড্রিম অ্যাচিভ করতে পারে সামান্য এনকারেজমেন্ট। এই জিনিসটা আসলে বাকি সবাই সম্মানিত শিক্ষক বিন্দুরাও হয়তো এখন কনসিডার করবে। থ্যাংক ইউ, স্পেশালি হাসেম স্যারকে আমাদের সবার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ যে এরকম একটা এক্সাম্পল সেট করার জন্য। আর তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন এগেইন। আই হোপ ইউ আর হ্যাপি ইন দেয়ার। হাউ ইজ রিসার্চ গোয়িং? আই মিন, রিসার্চ কি শুরু হয়েছে? রিসার্চ এর টপিক কি, মানে কতদূর কি আগাইলো আর কি? এন্ড হোয়াটস আরেকটু ও কোশ্চেন এখন, yeah, আরেকটু sure. আরেকটু আরেকটু অ্যাড আছে যে ওইখানের যে মানে বেশ কয়েকদিন তো হয়েছে গেছো ঠিক না, লাইক আন্ডারগ্রেড লাইফটা দেখতেছো, ওইখানের আন্ডারগ্রেড যে তুমি টিচিং করতেছো, গ্রেডিং করতেছো, হুম। অ্যান্ড ওখানকার মানে এনভায়রনমেন্ট, একাডেমিক এনভায়রনমেন্টটা তুমি দেখছো আর কি, এখন একটু পরিচিত হচ্ছো, আর রিসার্চ যে এনভায়রনমেন্টটা আছে সেটাও দেখতেছো। তো ওইখানের সাথে আমাদের কুয়েটের যে ডিফারেন্সটা, এটা যদি একটু এক্সপ্লেন করতে আর কি। হ্যাঁ, অবশ্যই। সো আমি ওই এক্সপেডিশনের আগে আসলে আরেকটা অ্যাকনোলেজমেন্ট আমি দিতে চাই। আমার আন্ডার গ্রাজুয়েট থিসিস পার্টনার সৌগত রায় অর্ঘ্য, ও হচ্ছে আমাদের কুয়েট রিসার্চ সোসাইটির মেম্বার। সো অর্ঘ্য আসলে আমার কে সবসময় যে সাপোর্টটা দিয়ে গিয়েছে, এবং ফাইনাল মোমেন্টে দেখা গেল যে আমাদের থিসিসের সব এভরিথিং, পুরা প্রজেক্ট, দেন থিসিস বুক, এভরিথিং রেডি করা ইন সাচ শর্ট টাইম, ইট ওয়াজ লাইক টোটাল মেস, এবং খুব মেন্টাল একটা প্রেশার ছিল। সো আই রিয়েলি অ্যাকনোলেজ অল দ্য হার্ড ওয়ার্ক এন্ড সাপোর্ট অফ মাই থিসিস পার্টনার সৌগত রায় অর্ঘ্য। এবং অর্ঘ্য আমাদের কুয়েট রিসার্চ সোসাইটির একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য, এবং নাফিস ভাইও খুব ভালো মতোই অর্ঘ্যর সাথে ইন্টারাকশন হন। তো এটা আমি আসলে অ্যাকনোলেজটা করতে চাই। সো
দেন নাও দ্য ডিফারেন্স। সো ফার্স্টলি আমি যেটা বলবো যে ইউএস এর ইউনিভার্সিটি আর বাংলাদেশ ইউনিভার্সিটি সবচেয়ে বড় যে ডিফারেন্সটা, দ্যাট ইজ রিসার্চ অপরচুনিটি। ইউএস এর অলমোস্ট প্রায় প্রত্যেকটা R1 ইউনিভার্সিটি আর কি, যেমন আমি যে ইউনিভার্সিটিতে আছি ইট ইজ R1 ইউনিভার্সিটি মিনস লাইক এগুলো, এই ইউনিভার্সিটি গুলোর রিসার্চ অ্যাক্টিভিটিস ইজ ভেরি হাই, এবং তারা অলমোস্ট অ্যানুয়ালি $50 মিলিয়ন বেশি এন্ডোমেন্ট পায়, জাস্ট ফোকাসিং অনলি অন রিসার্চ। সো এখানকার আন্ডার গ্রেডরা যেই অপরচুনিটি পায়, যে তারা প্রচুর রিসোর্স পায় যে কোনো ফিল্ডে, তারা প্রচুর রিসোর্স পায়, মেশিনারি পায়, কম্পিউটিং পাওয়ার পায়, এবং আম, এখানকার যারা প্রফেসর যারা থাকেন, স্পেশালি টেনোর ট্রেক প্রফেসর যারা থাকেন আর কি, সবারই তাদের ল্যাব গুলাতেও তারা কাজের সুযোগ পায়। সো দেখা গেল যে প্রায় প্রত্যেক প্রফেসরেরই একটা ডেডিকেটেড ল্যাব থাকে, এবং সেই ল্যাবে হচ্ছে তাদের মেশিনারি থেকে শুরু করে তাদের বিভিন্ন অনগোয়িং প্রজেক্ট থাকে। তো সেই অনগোয়িং প্রজেক্ট গুলাতে গ্রাজুয়েট স্টুডেন্টের সাথে সাথে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টও যারা, তারা সেই প্রজেক্ট গুলাতে ইনভলভ হয়ে সেই ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে, যে কিভাবে বলতে গেলে যে যে কোনো একটা রিসার্চ প্রবলেমকে পাবলিকেশনে কনভার্ট করতে হয়, তো সেই এক্সপিরিয়েন্সটা তারা গ্যাদার করতে পারে। সো এবং আমার যেটা মনে হয় যে ইউএস ইউনিভার্সিটি গুলাও কিছু দিক দিয়ে ফ্লেক্সিবল। যেমন আমার মনে হয় যে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলাতে কিছু, যেমন নিয়ম কানুন নিয়ে অনেক অনেক বেশি কড়াকড়ি করে, বাট কিছু নিয়ম কানুনের হ্যাঁ অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করা উচিত, কিন্তু আহ যেটা নাফিস ভাই বললেন যে সবকিছু একদম প্রোটোকল মেনটেন করে 100% করতে গেলে দেখা যায় যে অনেকেরই অনেকের অনেক স্টুডেন্টেরই হয়তো তাদের ড্রিম অ্যাচিভ করাটা একটু ডিফিকাল্ট হয়েছে। বাট আমার যেটা মনে হয় যে ইউএস ইউনিভার্সিটি গুলো এখান দিক থেকে অনেক ওয়েলকাম, দে আর ভেরি মাচ ডিসিপ্লিন, তাদের একাডেমিক এনভায়রনমেন্টটা খুবই রিগারাস, এবং এখানে আসলে একাডেমিক মিসকন্ডাক্টের কোনো সুযোগ নেই, এবং কেউ যদি এটা চিন্তাও আসলে করতে পারে না, মানে পিপল ক্যানট থিঙ্ক দ্যাট প্লেজারিজম করা এগুলো চিন্তাই তারা করতে পারে না, শুরু থেকে এই জিনিসগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও দে আর ভেরি মাচ হেল্পফুল, এবং একটা স্টুডেন্ট যেমন প্রত্যেকটা স্টুডেন্টের জন্য তাদের একাডেমিক কাউন্সিলর থাকে, যে কেউ যদি কোনো একটা কিছু ডিসিশন নেয় তার কি করা উচিত, কি করণীয়, কোন মানুষদের কাছে কানেক্ট হওয়া উচিত। যে এই জিনিসটা হয়তো দেখা গেল যে আমি আমাদের হয়তো বাংলাদেশের ইউনিভার্সিটিতে কারো যদি সে ইচ্ছা থাকলে তার নিজের আসলে অনেক পরিশ্রম করে, তারপর অনেক নিজের অনেক সময় স্পেন্ড করে আসলে এই জিনিসগুলো খুঁজে বের করতে হয়, যে সেই একাডেমিক কাউন্সিলিংটা এরা এই ইউএস ইউনিভার্সিটি গুলোতে আন্ডারগ্রেড লেভেলেই তারা পায়, এবং সে সুযোগগুলা পায়। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ লাইক দে হ্যাভ এ লট অফ মানি, বিকজ রিসার্চ রিকোয়ার্স এ লট অফ মানি, টাকা ছাড়া আসলে রিসার্চ সম্ভব না। সো সেই মানে এম্পল অপরচুনিটি এবং টাকার সবকিছুই আর কি এখানে পাওয়া যায়। সো এটাই আমার মেইন ডিফারেন্সটা মনে হচ্ছে। আমার মনে হয় যে ইন জেনারেল হয়তোবা বাংলাদেশের টপ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা, সবারই আসলে সেই ক্যাপাবিলিটি আছে। ইনফ্যাক্ট আমি বলবো যে কিছু কেসে হয়তো ওভার কোয়ালিফাইড ইউএস এর ইউনিভার্সিটি জেনারেল স্টুডেন্টদের হিসাবে। কিন্তু যেই জিনিসটাতে আর কি ইউএস ইউনিভার্সিটি আর আমাদের এত মেধাবী পাবলিক ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটা ডিফারেন্স ক্রিয়েট করে যায়, সেটা ফার্স্ট অফ অল হচ্ছে সে অপরচুনিটি, একদম আন্ডারগ্রেড লেভেলে রিসার্চের সাথে ইনভলভ হওয়ার অপরচুনিটি পাওয়া, এবং দ্বিতীয়ত ওদের কারিকুলামটা হচ্ছে টেকনিক্যাল। ইটস নট লাইক যে একদম স্ট্রিক্টলি জাস্ট এক্সাম ফোকাস, যে এক্সামিনেশন ফোকাস, আমি 3 ঘন্টার মধ্যে এক্সাম দিই ওটার উপর 70% মার্কিং পাবো, নট লাইক দ্যাট। রেগুলার অ্যাসাইনমেন্ট থাকে, রেগুলার প্রজেক্ট ওয়ার্ক থাকে, এবং সবগুলোর উপর বেস করে দেন ওরা মার্কিং করে, ওদের টার্গেটটাই থাকে আর কি। এটা আসলে ইউএস এডুকেশনেরই একটা সিস্টেম, যে তারা মেমোরাইজিং এর উপর ফোকাস না করে তারা বেশি ফোকাস করে প্র্যাকটিক্যাল নলেজের উপর, যে তুমি কতটা ইউটিলাইজ করতে পারতেছো তোমার নলেজ। যে তুমি একটা জিনিস শিখলা, তুমি হয়তো তোমার একাডেমিক কারিকুলামে একটা জিনিস শিখলা, কিন্তু তুমি এটা প্রপারলি শিখতে পারছো কিনা ফ্যাকাল্টিরা তখনই জাজ করে যখন তুমি ওইটাতে একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারো, সামথিং কিছু একটা মেক করতে পারো, এবং সেটার জন্য যত রিসোর্স দরকার হয় সেই রিসোর্স তারা প্রোভাইড করে। সো এটা আসলে খুবই প্র্যাকটিক্যাল বেসড এডুকেশন। আর আমার যেটা মনে হয় ইউএসএ তে যে জিনিসটার জন্য দেখা যায় যে স্টুডেন্টরা আরো এফেক্টিভলি শিখতে পারে ইনস্টেড অফ জাস্ট পিওরলি মেমোরাইজিং। আই থিঙ্ক আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি আসলে ডিফারেন্সটা। এন্ড এই ডিফারেন্সটা আসলে কিভাবে ওভারকাম করা যায়, আমাদের ওইরকম রিসোর্স নাই। আই মিন অবভিয়াসলি রিসার্চের জন্য বড় একটা ফান্ড লাগে, যেটা ইউএসএ তে অ্যাভেলেবল, আমাদের এখানে অ্যাভেলেবল না। তো ওই রিসোর্সের গ্যাপটা আমরা আশা করি আমাদের ইন্টেলেকচুয়াল দিয়ে ফিল আপ করার ট্রাই করব। এন্ড এখানে আমাদের তোমার সাথে আরো অনেক অনেক ডিসকাশন আসলে করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তো আমি ছোটদের উপর ছেড়ে দেই, ওদের কিছু কোশ্চেন আছে, তো তারা হচ্ছে এখন লাইভ অ্যাড্রেস করবে।
হ্যালো আমার একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা হলো যে জিআরই আর আইএলটিএস এর বিষয়ে আপনি যে জিআরই আর আইএলটিএস প্রিপারেশনটা নিচ্ছিলেন, তো আমি আসলে ডিটেল একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এটা আপনি কত সময় ধরে নিচ্ছিলেন বা কত এফিশিয়েন্টলি এই প্রিপারেশনটা নেওয়া উচিত, বা আমাদের হচ্ছে কি কি রিসোর্স হচ্ছে ফোকাস করা উচিত, বা হচ্ছে আমাদের এই মানে আপনার কাছে কি মনে হয়েছে এই পরীক্ষাগুলো দেওয়ার পরে যে মানে আমরা আসলে যে ব্যাকগ্রাউন্ড থেকে আসি, আমরা তো নর্মালি আসলে স্পিকিং এ অত ভালো না। এটা অনেস্টলি বলতেছি, কুয়েটের মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে স্পিকিং এ ভালো না। আমরা হচ্ছে যেহেতু বাংলা ভাষাভাষীর মানুষ, তো আমরা হচ্ছে অত ভালো ইংলিশে কথা বলতে পারি না। তো এই জিনিসগুলো ফার্স্ট ইয়ার থেকে কোনো বাচ্চা যদি নিজের মধ্যে গ্রো করতে চায় যে সে অনেক ভালো স্পিকিং, মানে সে ইংলিশে অনেক ভালো কথা বলতে চায় বা বলতে চেষ্টা করতে চায়, তাহলে তার হচ্ছে কি কি করা উচিত। তারপরে হচ্ছে জিআরই তে হচ্ছে কোয়ান্ট বার ভার্বাল বা হচ্ছে এডাব্লিউএ, যেটা হচ্ছে কি বলে ওটাকে, অ্যানালিটিক্যাল ওটার রাইটিং। ফুল মিনিংটা ভুলে গেছি আমি। বাট হচ্ছে ওইটাতে যদি ভালো করতে চায় কেউ এডাব্লিউএ তে, আমি যেটুক জানি, আমার মানে যেটুক ঘাটাঘাটি করছি আমি বন্ধে, তো ওইটার মধ্যে হচ্ছে আমি যদি কেউ রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ নিতে চায়, তাহলে তার হচ্ছে এডাব্লিউএ তে ভালো করতে হবে। তো সেটা কেউ যদি গ্রো করতে চায় বা অনেক আগে থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে, বা কেউ যারা এখন ফোর্থ ইয়ার আছে, যেমন আমার কথাই বলি, আমি যদি করতে চাই তাহলে ভাই আমি কেমনে করতে পারি? আচ্ছা, থ্যাংক ইউ, এটা একটা সুন্দর কোশ্চেন অ্যাকচুয়ালি। সো ল্যাঙ্গুয়েজ, আমি যদি বলি স্পিকিং বা রাইটিং অথবা ল্যাঙ্গুয়েজ ইন জেনারেল, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। মানে এটা আসলে হুট করে হয়তো 1 উইক 2 উইকে র্যাপিড ইমপ্রুভমেন্ট আসলে দেখা যায় না। সো প্র্যাকটিস বলতে এখন একটা মানুষ যে যত বেশি টাইম এন্ড এফোর্ট আসলে এখানে দিবে, ইটস ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, তত ভালো আউটকাম আসলে পাবে। এটা এটা আমার একদম অনেস্ট অপিনিয়ন। আই কুড সে লাইক হয়তো 1 উইকের কোনো ম্যাজিক ফর্মুলা আছে যেটাতে হয়তো মানুষের একদম ইমিডিয়েটলি স্কোর আপ হয়ে যাবে, বাট লাইফ ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। সো আমার যদি মনে হয় যে যেই জিনিসটা সবার আগে করা উচিত, হয়তোবা প্রিভিয়াস জিআরই স্যাম্পল কোশ্চেন অথবা টোফেলের, যেহেতু আমি আইএলটিএস দিই, আমি টোফেল দিয়েছিলাম তো সেই জন্য বলছি যে টোফেলের স্যাম্পল কোশ্চেন। তারপর হয়তো ইন্টারনেটে প্রচুর রিসোর্স আছে, যে টোফেলের যে স্পিকিং টেমপ্লেট গুলা, টোফেলের স্পিকিং প্র্যাকটিস করার জায়গা, তারপর কিভাবে আনসার করতে হয়, বা রাইটিং, অ্যানালিটিক্যাল রাইটিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আর কি, যে প্রতিদিন আমার মনে হয় যে কিছু হলেও রাইটিং প্র্যাকটিস করা, এবং প্র্যাকটিস করার পর এক্সপিরিয়েন্স কেউ তার কাছ থেকে ফিডব্যাক নেওয়া। এই ক্ষেত্রে আমি হয়তো এখন একটা বলতে পারি, মানে ফর স্টার্টার এনিওয়ান ক্যান স্টার্ট উইথ লাইক চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি থেকে লিখানো না, নিজে লিখে চ্যাট জিপিটির কাছ থেকে ফিডব্যাক নাও, যে how you are going to score it, if you're going to be an examiner of GRE. সো এভাবে ধীরে ধীরে, এবং দেন হচ্ছে ইন্টারনেটে অনেক রিসোর্সে তুমি দেখতে পারবে যে আহ, বিভিন্ন রাইটিং এর স্যাম্পল দিয়ে সেই রাইটিং এর জন্য এক্সামিনার কেমন মার্কিং করেছে আর কি, সেগুলো কিন্তু দেওয়া থাকে সাথে। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে তুমি নিজে একটা জিনিস লিখলা একটা টপিকের উপর, যেমন একটা একটা পার্টিকুলার কোশ্চেনে, তো লিখার পর ওই সেম টপিকের উপর যেই রাইটিং গুলা হয়তো আহ, মানে মার্কস অনেক ভালো ক্যারি করেছে, 10-এর মধ্যে আউট অফ 10 হয়তো কেউ 9 পাচ্ছে, কথার কথা। তো সেই ক্ষেত্রে সেই যে 9 যে স্কোরটা পাচ্ছে আর কি রাইটিং এ, তো তার রাইটিং এর সাথে তোমার নিজের রাইটিংটা তুমি কম্পেয়ার করতে পারো। কম্পেয়ার করে কোন কোন জায়গাটাতে আমার ইমপ্রুভমেন্ট করা উচিত সেগুলো আইডেন্টিফাই করা। সো এই ইন জেনারেল আমি বলবো, এটা জাস্ট আমি একটা রাইটিং এক্সাম্পল দিলাম, যে ফার্স্টে কোশ্চেন প্যাটার্ন বুঝে নিজের উইকনেস গুলো আইডেন্টিফাই করা। কারণ এক একজনের উইকনেস এক এক টাইপ, এক একজনের স্ট্রেংথ এক এক টাইপের। কেউ হয়তো দেখা গেল যে রাইটিং এ হয়তো একটু দুর্বল, কিন্তু তার হয়তো স্পিকিং একটু ভালো। কিংবা কেউ হয়তো দেখতেছে যে তার হয়তো রিডিং বা লিসেনিং মোটামুটি ভালো, কিন্তু তার স্পিকিং একটু দুর্বল। সো সো নিজের সেই উইকনেস গুলা ফার্স্টে আইডেন্টিফাই করে দেন উইকনেসের পিছনে একটু বেশি সময় দেওয়া কম্পেয়ার টু দ্য রেস্ট, সেটা করা উচিত। আর কোয়ান্টের ক্ষেত্রে আমি মনে করবো যে কোয়ান্ট ইজ নট দ্যাট মাচ ডিফিকাল্ট। আমার আমার কাছে যেটা মনে হয় যে কুয়েট ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছে তাদের কাছে অত ডিফিকাল্ট হওয়া উচিত না। সো মোটামুটি কোয়ান্টে almost 1 month of good practice should be enough to score more than 165 or 165 at least, I think, at least for engineering student কুয়েট। বাট ভার্বালে আমাদের সমস্যাটা হয়, জিআরইতে ভার্বালটা আসলে আমাদের জন্য একটু ডিফিকাল্ট। সো জিআরই ভার্বালের ডিফিকাল্টিটা যেটা হয় যে ফার্স্ট অফ অল আমাদের ভোকাবুলারি হচ্ছে অনেক লিমিটেড, এটা একটা ইস্যু। আর সেকেন্ডলি যেটা হচ্ছে
প্যাসেজ থেকে মানে ক্রিটিক্যালি থিঙ্ক করে আনসার বের করা, এই জিনিসটা আসলে ওভারনাইট করা যায় না। So আমার মনে হয় যে এটার জন্য আসলে একটা লং টাইম ধীরে ধীরে প্র্যাকটিস করা উচিত। সো আমি এটাকে বলবো যে কাইন্ড অফ লাইক কারো যদি কোনো একটা পার্টিকুলার টপিকে উইকনেস থাকে এবং যদি সে টার্গেট করে যে আই হ্যাভ টু স্কোর রিয়েলি হাই অন দিস, সো এটাকে আসলে স্প্রিন্ট হিসাবে না দেখে একটা ম্যারাথন হিসাবে নেওয়া উচিত, যে আমি ধীরে 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 ইমপ্রুভ করবো। তো ওইভাবে আর কি নিজের উইকনেস গুলো আইডেন্টিফাই করে তারপর ধীরে ধীরে নিজের ইমপ্রুভমেন্ট করা এবং নিজের ইমপ্রুভমেন্টের একটা ট্র্যাক রাখা। ইটস নট লাইক একদিনে মানুষ একদম বিশাল কিছু হয়ে যাবে, এটা সম্ভব না। কিন্তু আগের দিনের চেয়ে তুমি যদি মনে করো সামান্য ইমপ্রুভও করতে পারো, সেটা তোমার নিজের ভিতরে একটা মোটিভেশন দিবে, আই এম গেটিং বেটার ডে বাই ডে। সো এই কনসিস্টেন্সিটা মেনটেন করা অনেক ইম্পর্টেন্ট, যে সামান্য বেটার হোক কিন্তু ডে বাই ডে কনসিস্টেন্টলি আমি বেটার হচ্ছি। তো এভাবে এরকম ট্রাই করে গেলে দেখা যাবে যে হয়তো বা 2 or 3 মান্থ পরে তুমি একটা সিগনিফিকেন্স, একটা ডিফারেন্স দেখতে পাবে। কাইন্ড অফ লাইক এটা কাইন্ড অফ লাইক একটা জিম করার মতো। আমরা একটা মেন্টাল জিম করতেছি একটা পার্টিকুলার একটা টপিক। কারণ যারা হয়তো প্রথমে জিম শুরু করে ফার্স্টে হয়তো মানুষের অনেক বেশি হাইলি মোটিভেটেড থাকে, পরে যে সময়টা আসে ইটস কাইন্ড অফ লাইক ফ্রাস্ট্রেটিং টাইম, হাত পা ব্যথা করা শুরু করে, তখন ভালো লাগে না, কেন করতেছি হ্যান ত্যান এরকম টাইপের। তখন কিন্তু ইমিডিয়েটলি রেজাল্টটা ভিজিবল হয় না। কিন্তু কেউ যদি কনসিস্টেন্টলি লেগে থেকে প্রায় 4 or 5 মান্থের মতো টাইম দেয়, দেন কিন্তু সে ভিজিবল ইমপ্রুভমেন্টটা দেখতে পায়। সো এটাও কাইন্ড অফ লাইক জিম, যে তুমি হয়তো ফিজিক্যাল জিমের বদলে তুমি তোমার নিজের ব্রেনের উপর কোন একটা পার্টিকুলার ফ্রেমওয়ার্কে তুমি তোমার ব্রেনকে ট্রেন করতেছো। সো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সো ইউ হ্যাভ টু গিভ টাইম, আইডেন্টিফাই ইউর উইকনেস ফার্স্ট। এবং আমার মনে হয় যে উইকনেস আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যে কোনো একটা মক টেস্ট, তখন একদম কাইন্ড অফ লাইক ক্লিয়ার কাট সব সামনে এসে পড়বে। একদম অনেস্টলি একটা মক টেস্ট দেওয়া, এবং দেওয়ার পর যেই মার্কসে আসুক, এটা তো আর অন্য কাউকে তো আমার বলা দরকার, আমি তো নিজেকে আগে এভালুয়েট করতে হবে। দেন ওইটা নিয়ে নিজের অ্যাকচুয়াল স্টেট সম্পর্কে একটা আইডিয়া বের করে দেন ওই অনুযায়ী উইকনেস আইডেন্টিফাই করে সামনে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া ফর দ্য গাইডলাইন। আমাদের সোসাইটি মেম্বারদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন্স ছিল, সো আমি কোয়েশ্চেন্স গুলো আপনাকে একটু শোনাই। নাফিস ফুয়াদ নিলয়, ইএসি 2K21, যারা বিদেশ যেতে চায় তাদের তৃতীয় বর্ষ থেকে কিভাবে সামনে আগানো উচিত, কোন কোন বিষয়ে বেশি নজর দেওয়া উচিত? আচ্ছা, তো আমি যদি ইউএস এর কেসে বলি, তো বিদেশ যাওয়ার জন্য সবার আগে তোমার যে জিনিসটা ফোকাস করা উচিত, দ্যাট ইজ ইউর সিজিপিএ। এটা ইম্পর্টেন্ট। আমি বলতেছি না যে সিজিপিএ ওয়ান অ্যান্ড অনলি প্যারামিটার, কিন্তু তুমি যখন একটা প্রফেসরকে অ্যাপ্রোচ করবে, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ। একজন যে তোমাকে সে নিবে বা তোমাকে সে কনসিডার করবে, কারণ দে আর রিয়েলি বিজি, সে যে তোমার সাথে একটা ইন্টারভিউতেও বসবে, তার রিজনটা কি, ওয়াই, ইউ হ্যাভ টু শো সামথিং। ইফ ইউ হ্যাভ এ ভেরি ডিসেন্ট সিজিপিএ, দ্যাটস ভেরি গুড, এটা একটা প্যারামিটার হতে পারে। তোমার যদি সিজিপিএ একটু মনে হয় যে না, আই এম নট ইন দ্য টপ টায়ার, হ্যাঁ, তাহলে তোমার যেটা করতে হবে একটু রিসার্চের দিকে ফোকাস করে একটা পাবলিকেশন বাড়ানো, এটা একটা প্যারামিটার হতে পারে। আবার অনেকে দেখা যায় যে আচ্ছা ঠিক আছে, আমার এখন আমি পাবলিকেশন অপরচুনিটি পাচ্ছি না, আমার সিজিপিএ হয়তো মিডিয়াম রেঞ্জে আছে বা টপ মিডিয়াম রেঞ্জে আছে, তখন তুমি যেটা করতে পারো হয়তো একটা ভালো জিআরই স্কোর তুলে তারপর হচ্ছে ওটা তুমি এটা দেখাতে পারো, এটা একটা প্যারামিটার। সো আমি যেটা বলবো যে থার্ড ইয়ারেই তোমার যে জিনিসটা করা উচিত, ফার্স্টলি ডিসাইডেড হওয়া, যে আমি বিদেশে যাচ্ছি এটা ডিসাইডেড, কবের মধ্যে যাচ্ছি এটা ডিসাইডেড হওয়া, এবং কোন দেশে আমি যাব সেটার জন্য কি কি দরকার এগুলো সম্পর্কে ক্লিয়ার কাট আইডিয়া করে ফেলা। এটা হচ্ছে থার্ড ইয়ারে আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আর যেহেতু আলটিমেটলি বিদেশ যেতে গেলে গ্রেডস ভালো থাকলেও রিসার্চ প্রোফাইল ইজ এ বিগ থিং। সো নিজের রিসার্চ প্রোফাইলটাও নিয়ে তখন চিন্তা করা ইম্পর্টেন্ট। এবং ফোর্থ ইয়ারে লাস্টে অথবা গ্রাজুয়েশনের সাথে সাথে মানে কেউ যদি একটু পরে যেতে চায়, যাতে সেটার আউটপুট আসা শুরু করে। থ্যাংক ইউ ভাইয়া। নেক্সট কোয়েশ্চেন ফ্রম আনোয়ার হোসাইন আবিদ, সিই 2K23, ফার্স্ট ইয়ারে ঠিক কতটুকু রিসার্চ নিয়ে আগানো উচিত? আমি কারো যদি সুযোগ থাকে ফার্স্ট ইয়ার থেকেই কোনো এক কারণ নিজে থেকে আসলে রিসার্চ করাটা অনেক ডিফিকাল্ট ফার্স্ট ইয়ারে, আমাদের সে ম্যাচুরিটি থাকে না। এই ম্যাচুরিটি গ্রো করতেই প্রায় মোটামুটি প্রায় তুমি একটা মেজরে মাত্র নতুন আসছো, তো সেখানকার ট্রেন্ডি রিসার্চ কি বা হাউ এক্স্যাক্টলি ইট ওয়ার্কস এটা বুঝতেও 2 বছর চলে যায়। কারণ কোর কোর্স গুলো এখন আসলে কেউ মানে শুরু করে না। আমি অন্য মেজর গুলো জানি না, বাট সিএসসি তে যেমন আমাদের যে মেইন কোর কোর্স গুলো এগুলো আসলে সেকেন্ড ইয়ার থেকে শুরু হয়। সো এটা আসলে একটু ডিফিকাল্ট, বাট আমি এই ক্ষেত্রে বলবো যদি সুযোগ হয় কোনো একটা রিসার্চ গ্রুপের সাথে কানেক্টেড হওয়ার, অ্যাটলিস্ট টু গেইন এক্সপিরিয়েন্স, দ্যাটস ভেরি গুড।
আর যদি সুযোগ না হয় আমি যেটা বলবো যে নিজের বেসিক্সটা স্ট্রং করা, কারণ ফার্স্ট ইয়ার ইজ অল অ্যাবাউট বেসিক্স। যেমন কেউ যদি সিএসসি ব্যাকগ্রাউন্ড হয়, নিজের প্রোগ্রামিংটাকে খুবই স্ট্রং করো, নিজের যে বেসিক ফান্ডামেন্টাল কোর্স গুলা এগুলো সম্পর্কে এগুলাতে যাতে গ্রেড ভালো থাকে। সো আমি বলবো যে বেসিক স্ট্রং করা, গ্রেড ভালো করা, এবং এডিশনালি ট্রাই টু রিচ আউট ফ্যাকাল্টিজ যারা হয়তো অনেক হেল্পফুল বা যারা হয়তো রিসার্চে অনেক অ্যাক্টিভ, যদি ওনাদের সময় হয় ট্রাই টু রিচ আউট, অথবা তাদের আন্ডারে হয়তো যারা কাজ করছে সিনিয়র যারা আছে তাদেরকে রিচ আউট করা, যাতে অ্যাটলিস্ট একটা আইডিয়া আসে যে হোয়াট এক্স্যাক্টলি দিস ইজ। Exactly, Bhaiya. Thank you. Next question from Ahmed Noor Safa, CSC 2K20. How CGPA from Kuwait impacts in securing admission and funding for your postgrad studies in abroad? Is the CGPA from Kuwait compared with that of private and other universities in Bangladesh? To be honest, it is a tricky thing. কারণ দেখা যায় যে উইথ ডিউ রেসপেক্ট, আমার পার্সোনালি যেটা মনে হয় যে হয়তো কুয়েটে সিজিপিএ মেনটেন করা ইটস এ লিটল বিট ডিফিকাল্ট কম্পেয়ার টু, উইথ ডিউ রেসপেক্ট আমি আবার বলছি। সো ইটস এ লিটল বিট ডিফিকাল্ট। হয়তো আমাদের কোর্স ওয়ার্ক একটু এক্সটেন্সিভ থাকে, হয়তো আমাদের একাডেমিক এনভায়রনমেন্ট হয়তো একটু বেশি রিগারাস। সো সেই ক্ষেত্রে হয়তো যেটা অনেক সময় দেখা যায় যে এখন তুমি হয়তো একটা জায়গাতে অ্যাপ্লাই করতেছো, লাইক nobody knows about that much about Bangladesh, to be honest. Nobody cares about আমরা একটা ছোট দেশ, একটা ইন্ডিয়ার পাশে একটা দেশ, nobody cares, কেউ আসলে অত বেশি জানে না। তো সেই ক্ষেত্রে যে কোনো একটা ইউনিভার্সিটির গুডউইলটা কিভাবে হয়, যে একটা ইউনিভার্সিটি যে এটা ভালো, এটা তারা কিভাবে জানে, দ্যাট ইজ অ্যালামনাই। সো অ্যালামনাই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি মনে করব যে সিজিপিএ মেনটেন হয়তো দেখা যায় যে আমরা হয়তো অনেক পরিশ্রম করেও মানে দেখা যাচ্ছে হয়তো তুমুল কম্পিটিশনের কারণে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয়তো আসে না, যেটা হয়তো দেখা যায় যে বাংলাদেশের আরো অনেক জায়গাতে হয়তো সেই গ্রেডিং এর রেটটা হয়তো একটু বেশি। এটা 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 খুবই কমন একটা ব্যাপার। তো কিন্তু মানে তুমি যে পরিশ্রম করতেছো, তোমার ভিতরে তো যে বেসিক্সটা যে স্ট্রং হচ্ছে, কুয়েট থেকে মানে একটা স্টুডেন্ট যে জিনিসটা শিখে যেতে পারতেছে, এটা ডেফিনেটলি অন্য একটা স্টুডেন্টের চেয়ে অনেক বেশি ডিফারেন্ট। সো ইফ ইউ ক্যান সিট ফর এন ইন্টারভিউ, আই থিঙ্ক লাইক যে কুয়েটের স্টুডেন্টরা উইল ডেফিনেটলি ক্যান শো দেয়ার ডেপথ অফ দেয়ার নলেজ। তো এখন যে প্রবলেম, যেটা চ্যালেঞ্জ হতে পারে সেই ইন্টারভিউটা ম্যানেজ করা, সেটাই হচ্ছে একটু ডিফিকাল্ট। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে ইউ হ্যাভ টু গো এক্সট্রা মাইলস, লাইক আমাদের একটু পাবলিকেশন করা, কিংবা হয়তো কারণ একটা আন্ডারগ্রেড পড়া অবস্থাতে ইউএস এর কোনো প্রফেসর বা দুনিয়ার কোনো প্রফেসরই আসলে কেউ এটা এক্সপেক্ট করে না যে তুমি দুনিয়ার বিশাল কিছু করে আসবে, এটা সম্ভব না একদম। কেউ যদি করে থাকে দ্যাটস এক্সেপশন, কিন্তু এটা আসলে নিজ থেকে ফার্স্ট অথরশিপে দেখা গেল যে তুমি একদম টপ এ স্টার কনফারেন্সে পাবলিশ করে ফেলতেছো, বা এটা আসলে ইটস টু মাচ ডিফিকাল্ট, এটা সম্ভব না, এটা তারাও জানে। বাট হোয়াট দে ওয়ান্ট টু সি, যে তোমার ডেডিকেশন লেভেল কতটুকু, তুমি নিজে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ। দেখা গেল তোমার রিসোর্স কম, ওকে, বাট রিসোর্স কম থাকলো ডিড ইউ রিচ আউট পিপল, তুমি ট্রাই করছো কিনা, তোমার ভিতরে ইচ্ছা শক্তিটা আছে কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ এ রিসার্চার। রিসোর্স বলো, পরে হচ্ছে কনস্ট্যান্ট বলো, এগুলো কিছুই না। যদি তুমি একটা ভালো রিসার্চ করো, ইউ উইল অ্যাক্টিভলি ট্রাই আউট করতে থাকা, এই প্যাশনটা আছে কিনা, সেই জিনিসটা তারা দেখতে চায়। তো এই ক্ষেত্রে এরকম অনেক এক্সেপশন থাকে, দেখা গেল যে হয়তো মানে দেয়ার আর সাম পিপল যারা হয়তো খুবই হাই সিজিপিএ আছে, বাট কাইন্ড অফ লাইক আরেকটা মানুষ সে হয়তো তার একটু সিজিপিএ হয়তো একটু মডারেট হলেও হি ইজ ভেরি মাচ প্যাশনেট, হি ইজ ভেরি মাচ স্কিল্ড, তার হয়তো প্রোগ্রামিং স্কিল অনেক ভালো, তার হয়তো পাবলিকেশন লেভেল অনেক ভালো। তো এই ক্ষেত্রে প্রফেসররা তখন তাদের নিড অনুযায়ী এমন মানুষজনকেও কিন্তু রেফার করে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে নিজের হার্ডওয়ার্কের উপর স্ট্রং বিলিফটা রাখতে, পরিশ্রম করে যাওয়া, কারণ স্কিল এমন একটা জিনিস এটা কেউ তোমার কাছ থেকে নিয়ে নিতে পারবে না, এটা সবসময় নিজের, এটা সামথিং টোটালি ইওর ওন। আর অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে অ্যালামনাই ট্র্যাক রেকর্ড ভালো আছে এমন ইউনিভার্সিটি গুলাকে রিচ আউট করাটা বেটার, কারণ সেই ইউনিভার্সিটি গুলাতে হয়তো তোমার ইনস্টিটিউশনকে তাহলে চিনে, দে নো লাইক পিপল ফ্রম দিস ইনস্টিটিউশন দে আর অ্যাকচুয়ালি গুড। সো একটা বায়াসনেস তখন কাজ করে, যে লেভারেজটা হয়তো বা বাংলাদেশের ভালো পাবলিক ইউনিভার্সিটি গুলা লাইক কুয়েট অথবা ডিইউ, এই লেভারেজটা হয়তো তারা পায়। Thank you, Bhaiya. Next question from MD Mehzabur Rahman, CSC 2K20. If CGPA is low,
what are the ways to cope with it to get a scholarship for higher studies abroad? ওকে, সো আমি যেটা আগে বললাম যে সিজিপিএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার, বাট ইট ইজ নট দ্য অনলি প্যারামিটার। সো এখন তুমি যদি মানে কেউ যদি পার্টিকুলার একটা পার্সন যদি বুঝে যে আমার সিজিপিএটা একটু কম আছে, সিম্পল হিসাব, আই হ্যাভ টু এক্সেল এট আদার্স, আই হ্যাভ টু গো অ্যাবাভ এভারেজ। আমার পাবলিকেশন রেকর্ড খুবই ভালো থাকতে হবে একটা নর্মাল একটা মানুষের চেয়ে। আমার হয়তো কোনো একটা পার্টিকুলার স্কিল, সে হয়তো সিএসসি যে কেউ যদি কোডিং ভালো পারে, আমার কোডিং এ খুবই ভালো হইতে হবে। আই হ্যাভ টু মেক মাইসেলফ ইউজফুল। আমার হয়তো একটা জায়গাতে একটু কম আছে, কিন্তু অন্য কোনো একটা কিছু দিয়ে আমার হচ্ছে নিজের প্রোফাইলটাকে মানে কম্পেনসেট করে দেখাইতে হবে। আমি যে হার্ড ওয়ার্ক করি, আমি যে হার্ড ওয়ার্কার, হয়তো কোনো কারণে দেখা গেল যে আমার ব্যাড লাক ছিল বা লাইফ ডিসিশনের ভুলের কারণে আমার হয়তো কোনো কারণে গ্রেড কমছে, কিন্তু সেই হার্ড ওয়ার্কের রিফ্লেকশনটা অন্য একটা কিছুতে দেখাইতে হবে। Because maintaining a very good CGPA in Kuwait is also requires a lot of hard work. এটা কিন্তু একটা হার্ড ওয়ার্ক ইন্ডিকেট করে। সো যেহেতু এই জায়গাটা যদি হার্ড ওয়ার্ক ইন্ডিকেট না করে, ইউ হ্যাভ টু আউটশাইন আদার্স ফ্রম আদার প্যারামিটার। এখন এটা সাবজেক্ট বেসিসে হতে পারে, যেমন আমি হয়তো আমি অত এক্সপার্ট না যে মেকানিক্যালে বা ম্যাটেরিয়াল সায়েন্সে অনেকে হয়তো ক্যাড ডিজাইন বা এই জিনিসগুলো তো অনেক এক্সপার্ট থাকে। সো আমাদের ক্ষেত্রে সিএসসি তে যেমন থাকে আর কি, যে কোডিং একটা ইটস এ বিগ স্কিল। সো অ্যাটলিস্ট একটা স্কিলে যাতে সেই হার্ড ওয়ার্কটা বোঝা যায়, যে সো দ্যাট লাইক এ প্রফেসর অর সামওয়ান কনসিডার ইউ, ওকে ওর একটু সিজি কম বাট হি ইজ রিয়েলি লাইক সামথিং এলস, কোনো অন্য একটা কিছুতে। আই থিঙ্ক আই শুড গিভ এ চান্স। মানে আমাদের হচ্ছে আসলে একটা স্কিলের উপর ফোকাস করা উচিত। একাডেমিক তো অবশ্যই ফার্স্ট এন্ড ফরমোস্ট, এরপরে আমাদের হচ্ছে যে কোনো আমাদের সাবজেক্ট ওয়াইজ যে কোনো একটা স্কিলে অ্যাটলিস্ট আমাদের এক্সেল করা উচিত। মাল্টিপল হইলে ভালো, বাট একটা স্কিল এমন হওয়া উচিত যেখানে আমরা হচ্ছে আউটশাইন করব আদার্সকে, মানে আমাদের সামনে যারা থাকবে তাদেরকেও যেন আমরা আউটশাইন করতে পারি। ঠিক আছে, অবশ্যই এক্সপার্টাইজটা এটাও দেখানো নিজের। আরেকটা পয়েন্ট। হ্যাঁ, এটাও আরেকটা পয়েন্ট যে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য প্রফেসর হু রিকোয়ার্স দ্যাট স্কিল। রিসার্চে এক এক রিসার্চারদের জন্য এক এক রিসার্চ ক্ষেত্রে এক একটা স্কিল সেটের দরকার হয়। তো ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ওয়েজ, ফাইন্ড দ্য স্কোপ সো দ্যাট aligns with your skill set. Okay, অবশ্যই। I think the next question এ যাওয়া যায়। Thank you, Bhaiya. Next question from Sauda Fatima, Mechatronics 2K22. How you designed your CV throughout this whole undergrad journey? এই কেসে আমি যেটা বলবো যে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ। নিজেকে নিয়ে চিন্তা করা উচিত যে আমার গোল কি, আমি সোফার কি কি করছি, আমার সোফার কি কি টার্গেট। ফর এক্সাম্পল, আমি যে কাজটা করতাম, দেখা গেল যে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একটা অমুক পার্টিকুলার টপিকে আমি হয়তো কোনো একটা পিএইচডি করতে চাই কোনো একটা ল্যাবে, সো ভালো একটা ল্যাবে। সো সেই ক্ষেত্রে আমি যেটা করতাম যে ওই পার্টিকুলার টপিকে যারা হয়তো খুবই ভালো করতেছে, যারা হয়তো প্রফেশনালি অনেক ভালো জায়গাতে আছে, আমি তাদের সিভিটা ডাউনলোড করে নিজে দেখতাম। শুরুতে আমি আগে নিজেকে চিন্তা করে আমি সোফার যা যা করছি, আমার সোফার যা যা অ্যাচিভমেন্ট, আমার লার্নিং কার্ভ, এভরিথিং আমি একটা নোট ডাউন করে যারা হয়তো কোন একটা আমার যে ডেজার্ট টপিক বা ডেজার্ট পজিশনের মধ্যে এক্সেল করতেছে তাদের সিভির সাথে আমি নিজেকে কম্পেয়ার করে দেখতাম আমার কি কি নাই। এটা নিয়ে যে আমি নিজে ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছি ব্যাপারটা ওরকম না, এটা দিয়ে আমি নিজের ভিতরে ডিসাইড করতাম হোয়াট আই নিড টু বিকাম, আমার কি করতে হবে। সো সেই জিনিসগুলো ফাইন্ড আউট করা। সো আমার যেটা মনে হয় যে একটা ভালো সিভি বিল্ড আপ করার আগে নিজেকে নিয়ে, নিজের অ্যাম্বিশন, নিজের গোল, নিজের এক্সিস্টিং স্কিল সেট, এগুলা নিয়ে খুবই ক্লিয়ার একটা আইডিয়া থাকা উচিত। Okay, Bhaiya, thank you. Next question from Vishal Roy, CSC 2K20. অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি স্কলারশিপ নিয়ে বাইরে যেতে একজন আন্ডারগ্র্যাড স্টুডেন্টের 1.5 থেকে 2 বছর বা 3 বছর বা এরও বেশি সময় লাগে। কেএসইউ তে যাওয়ার ক্ষেত্রে আপনার কোন জিনিসটা ইন্টারভিউ এর সময় প্রফেসরকে বেশি অ্যাট্রাক্ট করেছে বা আপনাকে অন্যদের থেকে একটু বেশি এগিয়ে রেখেছে বলে মনে করেন আপনি? ওকে, সো আমার কেএসইউ ইন্টারভিউর ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি হেল্প করেছিল আমার যেটা মনে হয়,
আহ, আমি ফার্স্ট অফ অল আমি যেহেতু আসলে যখন অ্যাপ্লাই করেছিলাম, অ্যাজ আই মেনশন, লাইক ইট ওয়াজ অলমোস্ট 1 year, more than 1 year, like 2 year before my graduation, I was like গোয়িং টু দ্যাট ডিরেকশন। সো ওই সময় আসলে বলতে গেলে যে আমি নিজে আমার নিজের প্রোফাইল বিল্ড আপ করতে করতে, কারণ আমি তখন একটা নিজে একটা জাস্ট আন্ডার গ্রেড হয়তো থার্ড ইয়ারে ছিলাম আর কি, সো অনেক ইম্যাচুরিটি ছিল আমার নিজের মধ্যে। তো কেএসইউ তে হয়তো আমি যে জিনিসটা করার ট্রাই করেছিলাম যে প্রফেসরকে, যে আমার ভিতরের যে ল্যাকিংস গুলো বা ইমেচুরি বা ল্যাকিংস না, কারণ শুরুতে ল্যাকিংস বলা উচিত না, মানে আমার যে অ্যাম্বিশন যেগুলা ছিল আর কি, সেই অনুযায়ী আমি স্টার্ট করছি এই পয়েন্ট থেকে। এবং এই অ্যাম্বিশিয়াস পয়েন্টে পৌঁছানোর জন্য আমি কিভাবে নিজে প্রতিনিয়ত রিচ আউট করেছি বিভিন্ন মানুষজনকে, কিভাবে নিজেকে ইমপ্রুভ করছি, সেই ইমপ্রুভমেন্টের কার্ভটা এটা এক্সপ্লেন কর। এবং এটার পর মেবি প্রফেসরও আমাকে টেস্ট করেছিলেন। আমাকে হয়তো মানে দেখা গেল যে ওনারা ফার্স্ট ইনিশিয়াল ইন্টারভিউর পর আমাকে কিছু টাস্ক দিয়েছিলেন, জাস্ট টু টেস্ট ইট আউট, লাইক ওকে সে কি পারে কিনা। সো এরকম বিভিন্ন টাস্কও দিয়েছিল। তারপর হয়তো আমাকে বিভিন্ন কোলাবোরেশনে হালকা পাতলা একটু কাজও দিয়েছিল। দেওয়ার পর ওটার উপর বেস করে হয়তো বা তারা একটা ইনিশিয়াল জাজমেন্ট করে, দেন লাইক প্রফেসর কনভিন্স না, ওকে আই থিঙ্ক দ্যাট হি ইজ এ গুড ফিট ফর আওয়ার ল্যাব। সো এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার প্রোফাইল অনুযায়ী কোন প্রফেসরের ল্যাব তোমার জন্য গুড ফিট বা কোন প্রফেসরের রিসার্চ প্রোফাইল তোমার জন্য গুড ফিট, সেটা ফাইন্ড আউট করা অনেক ইম্পর্টেন্ট। দেখা গেল যে তুমি হয়তো কোন একটা জায়গাতে অ্যাপ্লাই করতেছো, কিন্তু তাদের ল্যাবের জন্য হয়তো তুমি কিছু কিছু দিক থেকে ওভার কোয়ালিফাইড, বাট প্রবলেম ইজ দে ডোন্ট নিড ইউ। তোমার যে স্কিল সেট আছে তার দরকার নেই, তার সাথে অ্যালাইন করতেছে না। তো এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট আর কি, যে তুমি যাকে অ্যাপ্রোচ করতেছো মানে সে, তার কেন তোমাকে দরকার, হোয়াট এক্স্যাক্টলি ইউ হ্যাভ, যেটা দিয়ে আর কি মনে করো যে তোমাকে সে নিবে। তো এই জিনিসটা একটু বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। Thank you. Last question from my side. Extracurricular and co-curricular activities আসলে কতটা impactful in CV or going abroad? এই ক্ষেত্রে আমি যেটা বলবো, তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেটাই থাকুক না কেন, কারণ গ্রাজুয়েট লেভেলে, কারণ আমরা যেহেতু আন্ডার গ্রাজুয়েটে আছি, তুমি যদি আন্ডার গ্রেডে অ্যাপ্লাই করতা, কজ আমি যখন নটরডেমে ছিলাম তখন আমার অনেক ফ্রেন্ডই দেখলাম যে আন্ডার গ্রেডে অ্যাপ্লাই করে হয়তো বাইরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে মানে তোমার কাছে অত প্রফেশনাল এক্সপেকটেশন কেউ রাখে না। তখন তারা যেটা দেখে আর কি, যে হাউ মাচ অ্যাক্টিভ ইউ আর, হয়তো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম কিংবা হয়তো কোনো সোশ্যাল ওয়ার্কস, কিংবা তুমি কতটা উদ্যোগী, এই জিনিসটা তারা দেখে। বাট গ্রাজুয়েট লেভেল ইজ অল অ্যাবাউট প্রফেশনালিজম। তারা এটা দেখতে চায় যে তুমি যে পজিশনের জন্য অ্যাপ্লাই করতেছো সেটার জন্য তুমি কতটা ফিট, তোমার সেই প্রফেশনাল স্কিলটা আছে। স্কিল না থাকলেও তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করছো। সো আমি যেটা বলবো যে কো কারিকুলার অ্যাক্টিভিটি করা ভালো, বাট এমন অ্যাক্টিভিটি করা উচিত যেটা তোমার প্রোফাইলের সাথে অ্যালাইন হয়, না হলে আসলে গ্রাজুয়েট লেভেলে খুব একটা কাজে লাগে। সাউন্ডস এ লিটল বিট হার্শ, বাট এটা ট্রু, আমার যেটা মনে হয়েছে। Thank you for the honest review. এটা 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 একটা গুড গুড একটা পয়েন্ট সবার জন্য। আই থিংক এটা একটা লার্নিং পয়েন্ট হবে। আর আরেকটা জিনিস যে আমাদের কুয়েটের মানে ও তো কুয়েটের অন্যান্য যেসব ক্লাব অ্যাক্টিভিটিস গুলো আছে, কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে সেগুলোর কথা বলবো, এক্সট্রা কারিকুলার যেগুলো। তো আমাদের যে সোসাইটি, তুমি তো একদম শুরু থেকে আমাদের সোসাইটির সাথে আসো, দেখতেছো। তো এই সোসাইটিটা যেদিকে আগাইতেছে, ইটস মোস্টলি একাডেমিক অ্যান্ড কারিকুলার অ্যাক্টিভিটিস। তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে এইটার ইম্প্যাক্ট আসলে কেমন হইতে পারে ইন বিল্ডিং ইউর রিসার্চ প্রোফাইল অর গেটিং টু নো অ্যাবাউট ইউর রিসার্চ ফিল্ড? আচ্ছা, আমার মনে হয় যে এটা হচ্ছে কুয়েটের স্টুডেন্টের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি হতে পারে। সরি অ্যাবাউট দ্যাট। খুবই ভালো অপরচুনিটি এই সেন্সে হতে পারে, কারণ যখন কোন একটা প্রফেসর একটা একজন পটেনশিয়াল রিসার্চারের প্রোফাইল দেখে, হোয়াট বেসিক্যালি রিসার্চ ইজ, আমরা প্রায় বছরের পর বছর পরিশ্রম করে আমরা কোন একটা পার্টিকুলার ফিল্ডে রিসার্চার কমিউনিটিতে আমাদের কাজের থ্রুতে কন্ট্রিবিউট করি, রাইট? সো ইটস অল অ্যাবাউট কন্ট্রিবিউশন। সো তুমি যদি এটা শো করতে পারো, সরি আমি জাস্ট টেকিং এ কফ। সো আমার মনে হয় যে
কেউ যদি কুয়েট রিসার্চ সোসাইটির সাথে ইনভলভ থাকতে পারে, এবং কুয়েট রিসার্চ সোসাইটি যেমন হয়তো আরো অনেক এক্সাইটিং ইভেন্ট সামনে হবে, পোস্টার প্রেজেন্টেশন অথবা থিসিস প্রেজেন্টেশন অর সামথিং, এগুলো আরো হয়তো সামনে হবে, বা বিভিন্ন কনফারেন্সে যদি কেউ অ্যাকসেপ্টেড করানোর পর এরকম বিভিন্ন গ্র্যান্ড যদি কেউ অ্যাচিভ করতে পারে, যদি কুয়েট রিসার্চ সোসাইটির ফান্ড থেকে এটা যদি প্রোভাইড করা পসিবল হয়, সো ইটস এ ভেরি গুড এডিশন টু ইউর সিভি. Like, you are actively involved in research, at the same time you are contributing in research. এই কন্ট্রিবিউশনটা কিন্তু কাইন্ড অফ রিসার্চ কমিউনিটির জন্য একটা সোশ্যাল কন্ট্রিবিউশন হলো, এটা কিন্তু একটা কন্ট্রিবিউশন যেটা একটা পটেনশিয়াল রিসার্চারের প্রোফাইলের সাথে অ্যালাইন্ড হয়. সো আমার এই ক্ষেত্রে মনে করি যে কুয়েট রিসার্চ সোসাইটি উইল বি এ ভেরি গুড প্ল্যাটফর্ম টু মেক কানেকশন অ্যান্ড অলসো লাইক বিল্ড আপ ইউর সিভি. এবং এখানে যেহেতু সবাই সিমিলার মাইন্ডেড মানুষজন, যারা হয়তো রিসার্চ নিয়ে খুবই ইন্টারেস্টেড, যারা হয়তো হায়ার স্টাডিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সবার সাথে সবার একটা কমন গ্রাউন্ড. তো এই ক্ষেত্রে আমার মনে হয় এখানে খুবই একটা ভালো গাইডেন্স এবং হু নোস হয়তো বা ইন্টার ডিপার্টমেন্ট কোলাবোরেশনের একটা সুযোগ হতে পারে. তো আমি মনে করি যে এই ক্ষেত্রে নিজের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য কুয়েট রিসার্চ সোসাইটি খুবই খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, এবং এটা যেন আপকামিং মেম্বার যারা তারা প্রপারলি এটা ইউটিলাইজ করতে পারে. থ্যাংক ইউ রায়ান, অনেক সময় নিছি তোমার। ইউ আর আই থিঙ্ক টায়ার্ড অফ স্পিকিং। থ্যাংক ইউ ভেরি মাচ, ইট ওয়াজ very humble of you to join with us. Thank you very much. And Salim, you can say something if you want. So I think we can wrap up here, Mia. Last some words from you. Yeah, sure. সো আমি ফার্স্টলি আসলে থ্যাংক করতে চাই কুয়েট রিসার্চ সোসাইটিকে এত সুন্দরভাবে পুরো প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য. সো আমার বেস্ট উইশেস সবসময় ছিল এবং সবসময় থাকবে কুয়েট রিসার্চ সোসাইটির জন্য, এবং আমি স্ট্রংলি বিলিভ করি, কারণ অলরেডি আমাদের মেম্বার যারা আছে, লট অফ দেম আর ইন ভেরি গুড পজিশনস ইন ইউএস. তো এবং ফিউচারও আসবে, আমি ভেরি মাচ শিওর অ্যাবাউট ইট, যে ফিউচারও আরো বেশি আসবে, আমাদের অ্যালামনাই আরো এরকম স্ট্রং হবে. সো এটা আসলে খুবই গুড একটা অপরচুনিটি সবার জন্য. আর এই একটা কথা আমি যেটা বললাম, যেটা আমি পার্সোনালি বিলিভ করি, এবং আই থিঙ্ক যে সবাই এটা হয়তো ফলো করা বলবো না, এটা আসলে এক একজনের লাইফ ফিলোসফি এক এক টাইপের, বাট আমি এটা পার্সোনালি বিলিভ করি যে আমাদের বাংলাদেশে হয়তো রিসোর্সের কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু ইচ্ছা শক্তি বা চিন্তার কোনো কনস্ট্যান্ট থাকা উচিত না. যেই মোমেন্টে আমাদের নিজের ড্রিম, ইচ্ছা শক্তি অথবা চিন্তার মধ্যে আমরা একটা ব্যারিয়ার দিয়ে দিব, ওই মোমেন্ট থেকে আমরা একটা গন্ডির বাইরে কখনো যেতে পারবো না. আর যদি আমরা ওরকম প্যাশনেট থাকি যে না, নো ম্যাটার হোয়াট আই উইল ডু ইট, এটার জন্য মানে আই এম উইলিং টু গো এনি লেন্থ, আই এম উইলিং টু লাইক ওয়ার্ক রিয়েলি হার্ড, অপরচুনিটি আসবে. অপরচুনিটি ইজ নট লাইক যে সবসময় একদম হাতের কাছে এসে পড়ে, ব্যাপারটা ওরকম না. ইউ হ্যাভ টু নক দ্য ডোর নক করতে করতে একটা ডোর তো ওপেন হবে. সো উই ডোর অফ অপরচুনিটির জন্য সবাইকে কন্টিনিউয়াসলি ট্রাই করে যাওয়া. এবং বেস্ট উইশেস এভরিওয়ান. এবং আমি ট্রুলি বিলিভ করি যে কুয়েট রিসার্চ সোসাইটি এবং অবশ্যই আমার ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে, এবং all of the people from Kuwait, they are going to shine really bright, and Kuwait Research Society will be a very good platform for them to navigate their career. Thank you, Ryan. I think we can wrap it up. And আমাদের এই কুয়েটিয়ান বিয়ন্ড বর্ডার, এটা একটা সিজনের মতো হবে আর কি. You're the first guest, and I hope we can continue it every week. We will try to, and I hope we can collaborate sometimes, like whenever you get time, you can do some workshops. There are lots of students who are eager to talk to you directly. So I think we can arrange that. And thank you for your time. And lots of effort. I think we are talking more than 1 hour. Thank you. I think we can end it here. Okay. Thank you, everyone. It was a Bye-bye. nice talk. So have a nice Thank day. you. Good night.